তুষার ভাই, আহ, এমনিতে তো মূল প্রসঙ্গ আপনি যদি পত্রিকা খুলেন আছে গত কয়েকদিন ধরে মূল প্রসঙ্গ হলো যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ, এবং ইরানের অনেকটা চমক সৃষ্টিকারী প্রত্যাঘাত যেটাকে আমরা বলি। তাদের এমনিতে অনেকে বলেন অসম যুদ্ধ, তারপরেও তারা যা করছে এটাতে হয়তো হয়তো অনেকে মনে করে যে একটু বেঁকে দেয় আসে বোধ হয়, মানে যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল। যাই হোক, এটা নিয়ে আপনি সংক্ষেপে একটু ছোট করে যদি 2-3 মিনিটের মধ্যে একটু বলেন আপনার কি অভিব্যক্তি। ইরান যেহেতু অনেকদিন ধরে অবরোধ এবং একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। এর আগেও ইরানে আক্রমণ হয়েছে, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণ হয়েছে, ইরানে মিসাইল আক্রমণ হয়েছে, ইরানের সেনাপতিকে হত্যা করা হয়েছে। এরকম অনেকগুলি ঘটনা ঘটার ফলে ইরানের যেটা আছে, ইরানের যুদ্ধ প্রস্তুতি আছে। জি। ইরান হয়তো মুদ্রাস্ফীতিতে আক্রান্ত, ইরান হয়তো নানান ধরনের সমস্যার মধ্যে আছে, অর্থনৈতিক সামাজিক সমস্যা, বেকারত্ব ইত্যাদি। এবং ইরানের ভেতরেও এক ধরনের জনগণের মধ্যে এক ধরনের এইসব বিষয়ে বিক্ষোভ আছে, ক্ষুব্ধ হয়ে আছে। কিন্তু তারপরও ইরানের যুদ্ধ প্রস্তুতি আছে, কারণ ইরানকে আসলে এই যুদ্ধ প্রস্তুতি নিতে দীর্ঘ সময় ধরে বাধ্য করেছে এই পশ্চিমা দেশগুলি, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল। যার জন্য ইরানে আক্রমণ করার সাথে সাথেই ইরান কিন্তু প্রত্যুত্তর দিতে পারছে, এবং সেই প্রত্যুত্তর তারা দিচ্ছে কিন্তু মূলত টেকনোলজিক্যালি। কারণ ইরানের স্থলসেনার সাথে ইসরায়েল বা আমেরিকার স্থলসেনা যুদ্ধ করছে না, ইরানের নৌসেনার সাথেও সরাসরি যুদ্ধ করার যে অবস্থা সেটা নাই, এবং সেখানে তারা দুর্বল। কিন্তু তারা যেই জায়গাটিতে সক্ষমতা অর্জন করেছে সেটা হচ্ছে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা, এবং এই প্রযুক্তি তারা নিজেরা তৈরি করেছে। যার ফলে ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, ইরান আসলে ততটা দুর্বল না। অন্তত একটা লম্বা সময় ধরে ইরান আসলে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। জি। এবং এটা আমারও অনেকের এমনও বলছেন যে আসলে তো এখানে যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য ছিল ইরানের মানে শাসন ক্ষমতায় তাদের অনুগত কাউকে বসানো। তো যদি সেটা তারা না পারে এই দফায়, তাহলে আমার তো মনে হয় এখানেই যুক্তরাষ্ট্রের এক ধরনের নৈতিক পরাজয় হয়তো বা হবে। যাই হোক, আমরা এখন একটু আমাদের দেশীয় আহ, মানে বিষয়ে আসি। আমরা তো দেশের রাজনীতি নিয়ে বেশি কথা বলি। তো ইরানের কারণে, ইরানের এই যুদ্ধের কারণে, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে একটা আশঙ্কা হচ্ছে যে আমাদের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং আমাদের এখানে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে। বিশ্ববাজারেও জ্বালানি তেলের দাম অলরেডি বেড়ে গেছে। এর মধ্যে আমি আজকে দেখলাম যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটা আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষের প্রতি, যে যেন তারা যেন আলোকসজ্জা পরিহার করে এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে। আপনি এই আহ্বানটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা একটু বোকার মতো আহ্বান হয়েছে। আমি এইভাবে বললাম কেন? ব্যক্তিগত গাড়ি যে তেলটা খরচ করে এটা অকটেন। এই অকটেন আমাদের এখানে উপজাত হিসেবে উৎপাদিত হয়, আমরা কিন্তু অকটেন সরাসরি আমদানি করি না। আমাদের এখানে রিফাইনারি এই মানে পরিশোধন করতে গিয়ে উপজাত হিসেবে অকটেন তৈরি করে। এই অকটেন আমরা আহ, বেশ ভালো মাত্রাতেই তৈরি করি। যার ফলে এটা কম ব্যবহার করলে যে এটা আমাদের অনেক দিন চলবে এরকম কোনো ব্যাপার নাই। এবং এই অকটেন আসলে আমাদের সরাসরি জাতীয় অর্থনীতির সাথে সম্পৃক্ত না, বরং ডিজেলের যে সংকট দেখা দিবে এটা আপনি কি করে বন্ধ করবেন? সেচের মেশিন বন্ধ রাখবেন এই সিজনে? তাহলে তো খাবারের দুর্ভিক্ষ হবে। আপনি কি মানে জিনিসপত্রের পরিবহন, অর্থাৎ আমাদের বাস, ট্রাক, গণপরিবহন বন্ধ রাখবেন? তাহলে তো সাপ্লাই চেন ব্রেক হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ফলে আমাদের আসলে এখন বিকল্প জ্বালানির উৎস খুঁজতে হবে, এবং এই বিকল্প জ্বালানির উৎস খোঁজার জায়গাটা ট্রাম্পের সঙ্গে চুক্তি করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় বন্ধ করে দিয়ে গিয়েছেন। কারণ আমরা কার কাছ থেকে তেল গ্যাস কিনবো, এটা কেনার সময় কি তাদের মিত্র দেশ কিনা, এগুলো এখন আমাদেরকে বিবেচনা করতে হবে। অতএব আমরা ডক্টর ইউনূস কর্তৃক সৃষ্ট একটি চাপের মধ্যে পড়ব। এবং এই যে ক্রাইসিসের মধ্যে আসলেই টের পাওয়া যায় যে আপনাকে যে একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে এটা আসলে কতটুকু ঠিক বা ভুল। ধরেন আমি আপনাকে খুবই দামি একটা উলেন স্যুট কিনে দিলাম, এটা জি। এই যে ফাল্গুন ফাল্গুন মাস এবং চৈত্র মাস আসার আগ পর্যন্ত আপনি ভাববেন ওরে বাবা কত ভালো একটা স্যুট। এই স্যুট কিন্তু আপনি শীতের দিনে পরেছেন হয়তো 2 মাসে 2 দিন, কিন্তু এরপরে যখন গরম আসবে আপনি টের পাবেন যে আমি আপনাকে যে পোশাক দিয়েছি এটা বাকি 10 মাস পরার মতো না।
তো ইউনূস সাহেব ওইরকম একটা চুক্তি করে দিয়েছেন, করার সময় বলেছেন খুব দামি, খুব দারুণ দারুণ উলেন স্যুট, এটা বিশ্ববিখ্যাত আরমানির স্যুট। কিন্তু এটা যে আরমানি না, এটা যে হারমানির চুক্তি। উনি যে হার মেনেছেন এবং পুরা বাংলাদেশ জাতিকে হার মানিয়ে দিয়ে গিয়েছেন ওইখানে, এক ধরনের পরাজিতের চুক্তি। এটা এখন টের পাওয়া যাবে। আপনার নিশ্চয় মনে আছে আমাদের আরেকজন ওনার চেয়েও বড় খেলোয়াড় আছেন, তার নাম হচ্ছে বিডার চেয়ারম্যান। এই ভদ্রলোক বলেছেন যে ড্রিল বেবি ড্রিল একটা চুক্তি তিনি করেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই, জ্বালানি অনুসন্ধান সংক্রান্ত। এবং ইউনূস সাহেবের সরকার পিটার হাসের যে এলএনজি সরবরাহকারী জ্বালানি কোম্পানি, তার সঙ্গে একটা চুক্তি করেছেন। এখন বিশ্বব্যাপী গ্যাসের দাম বেড়ে যাওয়ার পরে আমি আশা করব যে ওই চুক্তির দামেই হাস সাহেব আমাদেরকে গ্যাস দিবেন। না দিলে পরে আমি মনে করি যে ইউনূস সাহেবকে সিলিন্ডার হাতে পাঠানো দরকার, যাতে উনি গ্যাস নিয়ে আসেন কোনোখান থেকে। আমরা কম গ্যাস ব্যবহার করব, সেটা তো দাম বেড়ে গেলে এমনিই করব, কিন্তু মানুষের চুলা তো বন্ধ থাকবে না। বাংলাদেশের অধিকাংশ বাড়িতে হোটেলে এখন সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় এবং এই সিলিন্ডার গ্যাসটা কিন্তু আমদানিকৃত গ্যাস। অতএব এটা বললেই যে সম্ভব ব্যাপারটা সেটি নয়। মানুষ তো তার কার্যক্রম বন্ধ রাখলে পরে তো আমরা আরো বিপদে পড়বো। আমাদের এখন বিকল্প জ্বালানির সন্ধান করতে হবে, মানে জ্বালানির উৎসের সন্ধান করতে হবে, আমরা কোত্থেকে আনতে পারি। কিন্তু ওই যে রাশিয়ার থেকে পারবেন না, চীনের থেকে পারবেন না, তাহলে কার কাছ থেকে পারবেন? কাতারের থেকে তো আনতেই পারবেন না, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। কাতার থেকে এই এলএনজি বাহিনী যে জাহাজ কেমনে আসবে, এইগুলি নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো আর কি। সেগুলোর জন্য এখন আমি মনে করি যে ইউনূস সাহেবের একজন জ্বালানি মন্ত্রী ছিলেন না, তাকে এবং ইউনূস সাহেবকে দুইজনকে এনে এখন সংসদে জিজ্ঞাসাবাদ করা উচিত, যে তোমরা এনে দাও, চুক্তি যেহেতু তোমরা করেছো তোমরা এনে দাও। আর ইউনূস সাহেবের বাড়ির যে এই গ্যাস ট্যাস আছে ওগুলো যদি একটু কম খরচ করেন, উনি তো আবার ভিভিআইপি, উনি তো এখন সরকারি পাহারায় ঘুরে বেড়ান, উনি যাতে একটু কম গ্যাস খরচ করেন, কম বিদ্যুৎ জ্বালান, তাহলে আমরা বুঝতাম। আচ্ছা, ওনার এই ভিভিআইপি হর্ডেনে আপনার কি কোনো আছে, মূল্যায়ন আছে, কোনো অবজারভেশন আছে? আমি মনে করি কাজটা উনি একটা অশ্লীল কাজ করেছেন, এটা এক ধরনের অশ্লীলতা। এটা যে শুধু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ক্ষমতাকে ব্যবহার করে নিজের সুবিধা নেওয়ার ওনার যে চেষ্টা, উনি তো শুরুর থেকে এটা করছেন। উনি কি কি রাষ্ট্রীয় এবং সরকারি সুবিধা নিয়েছেন সেটা তো একটা লিস্ট আছে বিরাট, বিজনেস স্ট্যান্ডার্ড এটা আবার ছেপেছে। জি। তো ওইটা দেখলে আপনি বুঝবেন যে উনি যাওয়ার আগেও এই লোভ সামলাতে পারেন নাই। এই আইনটা, যে আইনটা দিয়ে উনি 1 বছরের জন্য এই সুবিধা নিয়েছেন, এই আইনটা আসলে নাই। এই আইনটাকে উনি রিইনস্টেট করেছেন, এই 1 বছর সুবিধা দেওয়ার আইনটাকে বানিয়ে তারপরে সেইটার অধীনে এই সুবিধাটা নিয়েছেন। এটা ছিল লতিফুর রহমানের সময়। ওই সময় ওই আইনের বলে লতিফুর রহমান এটা নিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইত্যাদি। তারপরে যখন 1-11 সরকারের পরে আওয়ামী লীগ ভোটে জিতে ক্ষমতায় আসলো, তারা কিন্তু এই আইনটা বাতিল করে দিয়েছিল এবং তারপরে তারা এটাকে 3 মাস করেছিল, তাও বিদায়ী প্রধানমন্ত্রী এবং আরো কিছু আহ, পদের ব্যাপারে। তো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এদের ব্যাপারে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যেহেতু বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ, সেই জন্য উপদেষ্টার কোনো সুবিধার কথা আইনের মধ্যে ছিল না। উনি প্রথমত প্রধান উপদেষ্টার সুবিধা এটা ঢুকিয়েছেন, তারপর আবার এটাকে 1 বছর পর্যন্ত বাড়ানোর যে আইন সেটাও করেছেন, করে নিজে ওইটা নিয়েছেন। উনি অরিজিনালি একটু, আমার মনে হয় ওই একটা গল্প পড়েছিলাম ছোটবেলায়, এক রাজা খুব ক্ষমতাশালী, তো দুজন লোক আসলে সে বললো আপনাকে আমরা অদৃশ্য সুতার কাপড় তৈরি করে দিব। রাজা তাকে অদৃশ্য সুতার কাপড় তৈরি করে দিবে এই কথা বলল, এবং ওই দুইজন বলল যে বুদ্ধিমান না হলে এই কাপড় কেউ দেখতে পাবে না, শুধু মেধাবীরাই দেখতে পাবে। এখন রাজা ওই কাপড় পরেছে এবং ওনার মন্ত্রী মিনিস্টার যা আছে সবাই বলে আরে আপনার কাপড় এত সুন্দর, কারণ যদি না দেখে তাহলে তো মেধা নাই, মেধা না থাকলে তো চাকরি চলে যাবে। কিন্তু রাজা পোশাক ছাড়াই ঘুরে বেড়ায় আর কি। তো উনি শেষে যে কাণ্ডটা করেছেন, উনি এসএসএফ নিয়ে ঘুরবেন, কিন্তু উনি নিজের অবস্থা কিন্তু ওই রকম করেছেন, পোশাক ছাড়া ঘুরে বেড়ানো রাজার মতো। ওনার যে অন্তর্নিহিত চরিত্র সেটা প্রকাশিত হয়ে গিয়েছে। আচ্ছা, এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে যখন আলোচনা হচ্ছে, তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা হচ্ছে, এর মধ্যে অনেকের ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাঝখানে দেখলাম যে দুর্নীতি দমন কমিশনে প্রচুর অভিযোগ জমা পড়েছে এগুলো নিয়ে। আবার এর মধ্যে আজকে দেখলাম যে আপনার বিশেষ করে প্রথম আলো পত্রিকায় দেখলাম যে একাধিক উপদেষ্টা একাধিক রকম কথাবার্তা বলছেন। যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, উনি একটা কলামের মতো লিখেছেন, নিজ নামে লিখেছেন, এবং উনি লিখেছেন যে অন্তর্বর্তী সরকার থেকে উনি নাকি সরে আসতে চেয়েছিলেন, এবং সেটা কবে সেটাও উনি উল্লেখ করেছেন। যখন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো তখন নাকি উনি চেয়েছিলেন। তারপরে নাকি ডক্টর ইউনূস তাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করায় উনি থেকে গিয়েছেন। আবার আমাদের আসিফ নজরুল সাহেব,
উনি বলেছেন যে উনি নাকি সরকারে থাকা অবস্থায় আগে বা পরে জীবনে কখনো দুর্নীতি করেন নাই। উনি এটা বলেছেন, ওনার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ প্রসঙ্গ করেছেন। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি তার নিজের বাবা বা স্ত্রীর ব্যাংক হিসেবে তথ্য প্রকাশ করছেন এবং বলছেন যে তার নাকি মোট জমা আছে মাত্র 15.5 লাখ টাকা। এই যে বিষয়গুলো আলোচনা এখন হচ্ছে, তারা অজুহাত দিচ্ছেন, আত্মপক্ষ সমর্থন করছেন, কি বলবেন আপনি এগুলো নিয়ে? একটা একটা করে বলি। জি। প্রথমত আপনি লক্ষ্য করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, নিরাপত্তার অনেক কিছু তোয়াক্কা না করে হেঁটে চলে যান অফিস থেকে ওসমানী মিলনায়তনে। আর আমাদের প্রধান উপদেষ্টা 2 দিনের আলী হোসেন বাদশাহ, উনি 1 বছরের জন্য এসএসএফ নিয়েছেন। আপনি তাদের দুজনের ডিফারেন্স তো বুঝতে পারছেন, তাই জি। না? তো আমি বলবো যে যদি লন্ডন গিয়েছিলেন উনি একবার আমাদের এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, আমার মনে হয় এখন উনি একটু যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে একটু কোচিং নেন তাহলে একটু ভালো হইতো, যে কিভাবে হেঁটে হেঁটে অফিসে যাওয়া যায়, কিভাবে নিজের গাড়ি ব্যবহার করা যায়, কিভাবে না, এসএসএফ উনি তো থাকলেও। বয়স্ক মানুষ, উনি তো একটু বয়স্ক মানুষ না, ওনার শারীরিক সক্ষমতাটাও তো আপনি দেখবেন। না, উনি শারীরিক সক্ষমতা তো 2 বছর আমরা দেখেছি উনি বেশ হাঁটাহাঁটি করছেন। হঠাৎ ওনার সক্ষমতা অক্ষমতা হয়ে যাবে এটা তো আমরা ভাবি না। উনি খুবই সক্ষম। আমরা দেখেছি ক্লিন্টন ফাউন্ডেশনের ডিনারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন, দাঁড়িয়েছিলেন। উনি তো খুবই সক্ষম। এখনই আমেরিকা যেতে বললে উনি দেখবেন এখান থেকে হাঁটা দিবে আমেরিকাতে। আরেকটা পদক পেলে উনি এখান থেকে হেঁটে চলে যাবে। আমি সরি যে ওনার প্রতি হয়তো পুরো সম্মান রেখে কথা বলতে পারছি না, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের অনেক কুকীর্তি বের হয়ে আসবে, তো এই জন্য 2-1 জন উপদেষ্টা এখনই বলতে শুরু করেছেন এবং সাখাওয়াত সাহেব এই জন্য আগেই বলতে শুরু করেছেন। কারণ এই অন্তর্বর্তী সরকারেরও তো দোসর এটা চালু হবে। দোসর শব্দটা তারা চালু করেছিলেন না, এখন এই জি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যারা এইসব কুকীর্তি দেখে চুপ করেছিলেন, এরা তো এনেবলার, এরা তো দোসর, এটা বলবে না একটা পক্ষ, বলবে। কিন্তু খারাপ কথা চালু করলে তখন 2 দিক থেকে এটা চালু হয়। তো ওনারা এই দোষরত্ব কাটানোর জন্য বলছেন যে কেন সরে আসতে চেয়েছিলাম, আর কেন সরে আসতে চেয়েছিলাম, সরে আসার কারণ থাকলে সরে আসবেন। আর যদি সরে আসার কারণ না থাকে তাহলে সরে আসবেন না। আপনি সরে আসেন নাই যেহেতু, তাহলে ধরে নিতে হবে যে সরে আসার জন্য যথেষ্ট কারণ ছিল না। কারণ থাকলে তো উনি সরতেনি, তাই না? এবং জি। আমার ধারণা যে যেসব কারণ উনি বলেছেন বা যেসব কারণ দেখিয়েছেন সেগুলোর চাইতে ওনার থাকার পক্ষে আরো বেশি কারণ ছিল। তাহলে কেন আমি থেকে গেলাম এটা একটা লেখা লিখতে হবে। ছোটবেলা আমি একটা বই পড়েছিলাম, ইরানের শাহের সম্ভবত দ্বিতীয় স্ত্রী শাহজাদি ফারাহ দিবা, এই হুম। ভদ্রমহিলা একটা বই লিখেছিলেন যেটার বাংলা অনুবাদের নাম ছিল যখন আমি রানী ছিলাম। আচ্ছা। তো ওনাদের এরকম একটা লিখতে হবে, যখন আমি উপদেষ্টা ছিলাম, উপদেষ্টাই থেকেছি, কেন আসি নাই। তো কেন ছাড়ি নাই এইটা বরং লেখা উচিত। কেন ছাড়তে চেয়েছিলাম এটা বলে তো লাভ নাই, কারণ উনি ছাড়েন নাই। যে ছেড়েছে সে লিখতে পারে কেন ছেড়ে দিয়েছি। যেমন যে রানী নাই অবস্থায় লিখেছে যখন আমি রানী ছিলাম, তো উনি বলতে পারতো যখন আমি উপদেষ্টা ছিলাম ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এটা তো উনি করে নাই। অতএব ওনার এই ছেড়ে দেওয়ার ইত্তাকার কারণের কথা শুনতে তো রাজি না আমরা। মানে জি। ব্যাপারটা কিরকম আরো একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝায় আর কি, যে আমি একটা ইনজেকশন নিতে চেয়েছিলাম কিন্তু নেই নাই, তো নেন জি। নাই। এখন আপনার ফোড়া আরো বড় হয়েছে না ছোট হয়েছে এটা জন্য তো আমার কোনো লাভ নাই। ইনজেকশন দিতে বলেছে আপনি নেন নাই, আপনার দরকার ছিল আপনি নেন নাই। তো ওরকম আপনার ছেড়ে দেওয়ার দরকার থাকলে ছাড়তেন, ছাড়েন নাই কেন? এটার আর কোনো দ্বিতীয় কোনো বক্তব্য নাই। আর আরেকটা প্রশ্ন আপনি করেছেন এরপরে, ওইটা তো আমি কথা বলতে বলতে প্রায় ভুলেই গেলাম মনে হয়। ও, এই দুর্নীতি। আসিফ নজরুলের কথা, হ্যাঁ, আসিফ আসিফ নজরুল ভাই, এবং আসিফ আসিফ ভাই খুবই মাহমুদ। আবেগী মানুষ। আমার কাছে সবসময় মনে হয় যে আসিফ ভাই লেখক তো, আমি ওনাকে ভাই মনে করি এবং আমি তাকে খুবই মানে পছন্দ করি, যেমন আপনাকে আমি পছন্দ করি। পছন্দ করলে একটু বায়াস থাকে, অতএব আমি এটা স্বীকার করি নাই যে ওনার প্রতি আমার একটু বায়াস আছে। কিন্তু এই বায়াসটা থাকবে, উনি যদি এখন দুর্নীতি ধরাও পড়ে ধরেন, আমি তারপরে ওনার প্রতি একটা বায়াস থাকবে, এটা থেকে যাবে। এটা মানবিক একটা ত্রুটি মানুষের থাকে। জি। তো এরকম ভাই হিসেবে আমার তো একটু তার প্রতি পক্ষপাত থাকবে। তবে উনি খুব আবেগী মানুষ। আবেগের জন্য ওনার যেটা হয়, উনি একটা কথা বলে কিছুক্ষণ পর ওটা মনে না রেখে আবার আবেগের জন্য আরেকটা কথা বলে ফেলেন। যেমন উনি একবার বলেছেন যে আমি আমাদের সরকারি সিদ্ধান্ত নিয়েছে আমরা ক্রিকেট খেলবো না। আবার বলেছেন এটা তো সরকারের সিদ্ধান্ত না, এটা বোর্ডের সিদ্ধান্ত। মানে যখন ওনার আবেগ যেই জায়গাতে থাকে উনি আবেগী ভাবে বলে ফেলেন, কারণ উনি আসলে প্রকৃতপক্ষে লেখক এবং শিক্ষক। ওনার যে উপদেষ্টার দায়িত্ব নেওয়াটা আমার মনে হয় এটাই প্রথমে ওনার ঠিক হয় নাই, উনি না নিলে ভালো করতো। জি। উনি যদি আগের আর মতো টক শোতে যেত ভালো হতো। জি। তারপরে ধরেন দুর্নীতি, দুর্নীতি আসলে শুধুমাত্র আর্থিক দুর্নীতি না, দুর্নীতি কিন্তু এটাও দুর্নীতি। এই যে যখন আপনি বললেন যে সরকার সিদ্ধান্ত আমরা যাব না, আবার একটু পরে বললেন যে না এটা তো সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এবং খেলোয়াড়রা, আবার খেলোয়াড়রা বলছে আমরা এটা নেই নাই। তাহলে এখানে একটা
একটা দুর্নীতি হলো না, কিন্তু আমি আমি দুর্নীতি আরো যদিও। একটা দুর্নীতি আপনাকে বলি। আপনি জানেন যে আমরা সবসময় না, দেখেছি। আমি ওখানে যাচ্ছি, আপনি বলার আগেই হয়তো যেতে পারি, আপনি বলবেন। প্লিজ বলেন। সেটা হচ্ছে যে বলেন। আমাদের, উনি শুরুতে এসে বলেছিলেন যে ভুয়া মামলা হয়েছে এবং ভুয়া মামলাগুলি সরকারের কাছে খুবই একটা খারাপ ব্যাপার, মানে সরকারের জন্য একটা চাপ। কিন্তু উনি যেটা করেছেন ওনার সময়, সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে দায়েরকৃত ভুয়া মামলাগুলি সরিয়ে নিয়েছেন, কিন্তু নিজেদের আমলে অসংখ্য ভুয়া মামলা হতে দিয়েছেন। তাহলে কি হলো? তাহলে হলো যে আওয়ামী লীগের ভুয়া মামলাগুলি ভুয়া আর ওনাদের ভুয়া মামলাগুলি ঠিক। তাহলে উনি নিজেই ভুয়া মামলাকে উৎসাহ দিয়েছেন, এইটা একটা দুর্নীতি। উনি ভুয়া মামলা প্রত্যাহার করার জন্য ওনার মন্ত্রণালয়কে ব্যবহার করেন নাই, একটা আইন মানে একটা কেসকে উনি আসলে রিভিউ করেন নাই। তারপরে কি করেছেন, আনিস আলমগীরের মতো একজন সাংবাদিককে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে মামলা দিয়ে আটক করা হয়েছে, এবং সেইখানে ওনার নিজের আত্মীয় আছেন ওই মামলার মানে আরো আসামিদের মধ্যে। হ্যাঁ, ওনার নিজের আত্মীয় আছেন, যে আত্মীয়ের সঙ্গে ভুয়া ছবি ছাড়া হয়েছিল আমার, আপনার এবং আনিস আলমগীরের। আপনার মনে আছে, আমরা বাড়িতে জি, খাওয়া মনে দাওয়া আছে, করে একটু দই মনে খাচ্ছি, আছে। সামনে ওই আমাদেরই বোন তার ছবিটা বসিয়ে দিয়ে একটা ভুয়া ছবি ছেড়ে দিল, ওই ইলিয়াস গং। তো ছেড়ে দিয়ে এক ধরনের আমাদেরকে হ্যারাস করলো। উনি সেগুলোর প্রতিও কোনো ব্যবস্থা নেন নাই। এই যে মানুষ হ্যারাসড হচ্ছে, উনি একটা বক্তৃতাও দেন নাই, বলেন নাই, এগুলিকে উৎসাহ দিয়েছেন। এবং তারপরে যেটা উনি করেছেন, আনিস আলমগীরকে ওনারই ওই সময়ে ওই ভুয়া মামলা দিয়ে কিন্তু গ্রেপ্তার করা হলো, এবং তারপরে জামিন হলো। সেই জামিন অগ্রাহ্য করে দুদক থেকে আরেকটা মামলা দেওয়া হলো। এটা জামিন অযোগ্য না হলেও হতো, এটাকে, এটার জামিনও তারা দিতে বলতে পারতেন, কিন্তু সেই জামিনটা কন্টেস্ট করে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। এগুলো কিন্তু আমরা বুঝি যে এগুলো কিভাবে হয়। অতএব এই ব্যাপারগুলিকে উনি অ্যালাউ করেছেন। তো যিনি একদিকে আওয়ামী লীগের ভুয়া মামলাকে ভুয়া বলেন, আবার নিজের সময় ভুয়া মামলা হতে দেন, এবং সেই ভুয়া মামলায় সজ্জন ব্যক্তি যাকে তিনি চেনেন, জানেন, যার সম্পর্কে তার ধারণা আছে, এদেরকেও বন্দী হতে দেন, তখন আসলে বলতে হবে যে আর্থিক দুর্নীতি না থাকলেও কার্যক্রমের মধ্যে এক ধরনের দুর্নীতিগ্রস্ত অবস্থা তার মন্ত্রণালয়েরও ছিল, তারও ছিল। এবং সাব রেজিস্ট্রারদের বদলি, এটা নিয়ে বিশাল আপত্তি রয়েছে। আমি মনে করি যে সাব রেজিস্ট্রারদেরকে যদি সাধারণ ক্ষমা ঘোষণা করে বলা হয় যে তারা কে কত টাকা ঘুষ দিয়েছিল তার মন্ত্রণালয়ে, তাহলে উনি নিজে না নিলেও ওনার মন্ত্রণালয়ে ঘুষের আদান প্রদান হয়েছে কিনা এটা বের হয়ে আসতো। যেমন আমি অনেক মানুষের কাছে মৌখিকভাবে শুনেছি যে উপদেষ্টারা সৎ থাকলেও তাদের মন্ত্রণালয়ের অন্যান্য ব্যক্তিরা সৎ ছিলেন না এবং তারা ঘুষ খেয়েছেন। যেমন এই অন্তর্বর্তী সরকারের এই স্বাস্থ্য উপদেষ্টা ঘুষের দায়ে তার দুই ব্যক্তিগত ভৃত্য সম সহকারী যাদেরকে নিয়োগ করেছিলেন ক্ষমতার জোরে, এদেরকে সরিয়ে দিতে হয়েছিল। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেক্রেটারিকেও সরাতে হয়েছে, ফায়েজ আহমেদ তাইয়েবের সেক্রেটারিকে সরাতে হয়েছে। অতএব দুর্নীতি হয় নাই এই কথা তো বলতে পারবেন না, উনি নিজে করেন নাই, আমি এটা মানি। ওই যে আমি বললাম বায়াস, আমি মনে করি যে উনি দুর্নীতি করেন নাই। আহ যতক্ষণ পর্যন্ত একেবারে প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করতেই থাকবো যে উনি কোনো দুর্নীতি করেন নাই। কিন্তু ওনার ওইখানে দুর্নীতি হয়েছে কিনা এইটা কি উনি বলতে পারবেন? যদি উনি বলতে পারেন যে না, ওনার মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয় নাই, অশুভ প্রভাব বিস্তার করা হয় নাই, প্রভাব বিস্তার করে মানুষকে জেল গেটে ধরে নিয়ে আবার ভরে দেওয়া হয় নাই। যেমন আমাদের একজন শিক্ষক ডাক্তার আজিজ, তিনি শত শত পেডিয়াট্রিক সার্জন তৈরি করেছেন। শিক্ষক হিসেবে উনি অত্যন্ত শ্রদ্ধেয় এবং নিজের পয়সায় রাজনীতি করতেন। উনি চাঁদাবাজ না, উনি কখনো আওয়ামী লীগের কাছ থেকে কোনো সুবিধা নেন নাই। উল্টা ওনার জীবনে একটা শখ আর কি, উনি এমপি হবে। জীবনে খুব শখ ছিল স্বাস্থ্যমন্ত্রী হবে, এগুলো আমরা জানি, কারণ শিক্ষক তো আমাদের। তো সেই আজিজ ভাইকে জেল গেট থেকে বের হওয়ার ও, পরে এরশাদ আমলের স্বাস্থ্যমন্ত্রী। না না, উনি এরশাদ আমলে, আমাদের, হ্যাঁ, উনি এরশাদ আমলের। উনি এমপি ছিল। উনি এরশাদ আমলের স্বাস্থ্যমন্ত্রী, আজিজ সাহেব, এম এ আজিজ। এটা আমি জানি না উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কিনা, কিন্তু আমাদের শিক্ষক না, মনে হয় ওই সময় ওনার ইয়াং থাকার কথা। আজিজ ভাই, উনি আমরা সব আজিজ ভাই ডাকি, সজ্জন ব্যক্তি। উনি জামিন পেয়ে বের হয়ে আসার পরে কোনো মামলা ছাড়া ওনাকে লোকজন মব করে ধরে আবার জেল গেটে নিয়ে বললো, থানায় নিয়ে বললো আটক করতে হবে, তাকে আটক করা হলো এবং তাকে আটক করে ঢুকিয়ে দেওয়া হইলো। এবং আমি নিশ্চিত হয়ে বলতে পারি ওইখানে ঘুষের লেনদেন, টাকার লেনদেন হয়েছে, এবং টাকার লেনদেন করে তাকে বের করে আনার একটা বিষয় হয়েছে। অতএব এই যে টাকার লেনদেন হয়েছে, এটা তো হয়েছে, পরিষ্কার হয়েছে, এটা আমি নিজেই বলতে পারি। এবং আপনি আজিজ সাহেবকে যদি এখন যোগাযোগ করেন, ওনার পরিবার বলতে পারবে যে ওনার এখানে টাকার লেনদেন হয়েছে কিনা। তো এই যে চাঁদাবাজির মতো জেল গেটের বাইরে কোনো মামলা ছাড়া ধরে নিয়ে আবার ঢুকিয়ে দিয়ে টাকার জি, লেনদেন, মাইক্রোবাস কেড়ে নেওয়া, মানে মাইক্রোবাস মানে ওই যে এই যে ভ্যান যেগুলি আছে, যেগুলিতে এখন জি। ধনী মানুষেরা চড়ে, সার্জিস হাসনাত এরা যে ভ্যানগুলিতে চড়ে, এরকম ভ্যান ওনার ছিল নিজের পয়সায় কিনা।
সেটার এখন ঠিকানা কি কার কাছে আছে খুঁজেন, তাহলে বেরিয়ে আসবে। অতএব দুর্নীতি হয় নাই এই কথা বলতে পারবেন না। যে দুর্নীতি তো হয়েছে, এটা তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে, ছিলাম 14 হয়েছি 13, তার মানে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। অতএব ওনার মন্ত্রণালয়ে না হলেও অন্যান্য মন্ত্রণালয়ে হয়েছে। আইনমন্ত্রী হিসেবে সেই সব মন্ত্রণালয়ের দুর্নীতি প্রতিরোধ করার একটা দায়িত্ব তো ওনার ছিল। উনি তো ওনার কোনো উপদেষ্টা মন্ডলীকে কাউকে বলেন নাই যে আপনার এলাকায় দুর্নীতি হয় বন্ধ করেন, এটা তো ওনার বলা দরকার ছিল। অতএব আমি মনে করি আমার ভাই হিসেবে উনি দুর্নীতি করেন নাই, কিন্তু উনি দুর্নীতিতে বাধা দিতে পারেন নাই, এবং ওনার মন্ত্রণালয়ের বহু অন্যায় সিদ্ধান্তকে উনি সমর্থন করেছেন। যে আমি এখন শেষ প্রশ্নটাতে আসছি। আমরা আজকে দেখলাম যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসীদের তালিকা করা হবে এবং বিশেষ অভিযানের মাধ্যমে তাদেরকে আটক করা হবে। তো আমরা এরকম ঘোষণা কিন্তু এর আগে বহুবার বহু সরকারের আমলে শুনেছি। আমরা হাসিনা সরকারের আমলে দেখেছি ওনারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করে বৌদিকে এমপি বানান, বৌদির ওয়াইফকে এমপি বানান। বদি জামিন পেয়ে গেছে, আপনি লক্ষ্য করেছেন? আনিস আলমগীর জামিন পায় না, বদি জামিন পেয়ে গেছে। বৌদি জামিন পেয়ে গেছে। হ্যাঁ, সেগুলি বলছি। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা, এই ঘোষণা, এই নতুন সরকারের এই ঘোষণার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী হতে পারছেন? আমি আশাবাদী না। কারণ সব সরকার এটা এসে বলে কি করে জানেন? বিরোধীদেরকে মামলা দিয়ে ঢুকানোর জন্য এই অভিযান চালায়। আমি আশাবাদী হব তখন যদি আমি দেখি, উনি আমার খুব প্রিয় মানুষ, সালাউদ্দিন ভাই আমার খুবই প্রিয়। সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমি যেটা প্রত্যাশা করি সেটা বলতে পারি, যে ওই আন্দোলন বা এই সংগ্রামের কথা বিবেচনায় রেখে উনি যেটা করতে পারেন, ওনার নিজের সংগ্রামী জীবনের কথা বিবেচনায় রেখে পরিবর্তনটা আনতে পারেন। সত্যি সত্যি যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, মাদক বিরোধী মানে মাদক ব্যবসায়ী, এদেরকে উনি আহ ধরে আনার জন্য এটাকে যদি ব্যবহার করতে পারেন, তাহলে সরকারেরও সুনাম বাড়বে, ওনার সুনাম বাড়বে, এবং আমরা আশাবাদী হতে পারবো। যতক্ষণ পর্যন্ত অভিযান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটাই বিশ্বাস করবো যে সরকার, অতীতের সরকারগুলি যা করেছে এই সরকারও সেটাই হয়তো করতে যাচ্ছে। এটা কাজের মধ্যে দিয়ে এটা ভুল প্রমাণ করতে হবে। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অ্যাকাউন্ট নিয়ে আমি বলি, সে একটা অ্যাকাউন্টের হিসাব দিয়েছে যেখানে 85 লাখ টাকা লেনদেন হয়েছে। উপদেষ্টাদের বেতন কত আমি জানি না, তার আয়ের উৎস কি সেটাও আমি জানি না। 85 লাখ টাকা লেনদেন হওয়া মানে এটা আসলে বেশ বড় একটা লেনদেন। জমা হয়েছে 85 লাখ, উত্তোলন হয়েছে কত লাখ, রয়েছে 9 লাখ, এরকম একটা হিসাব উনি দিয়েছেন। 85 লক্ষ টাকা 18 মাসে যদি ঢুকতে হয় একটা অ্যাকাউন্টে, এবং অ্যাকাউন্টটার খোলার তারিখ দেখলে আপনি দেখবেন একটু পরেই খোলা হয়েছে, ওই অ্যাকাউন্টটার বয়স আসলে কম, 18 মাস না। যদি তাই হয়ে থাকে তাহলে একটা, বা হয়তো 2 বছরই ধরে, 2 বছরে 85 লাখ টাকা একটা অ্যাকাউন্টে ঢুকা মানে প্রতি বছর অন্তত 42,50,50,000 টাকা করে ঢুকা। 42,50,000 টাকা প্রতি বছর ঢুকতে গেলে 12 মাসে অন্তত 3.5 লক্ষ টাকার বেশি আয় করতে হবে প্রতি মাসে। উপদেষ্টাদের বেতন ভাতা কি 3.5 লক্ষ টাকা? ওনাকে তাহলে এটা বলতে হবে যদি এই হয়, 85 লাখ টাকা করতে যদি এসেছে। হয়ও, তো উনি কি উনি পুরো টাকাটা রেখেছেন? যদি পুরো টাকা না, যদি রেখে থাকেন তাহলে না, ওয়েস্ট ওনার ওনার ইন্ডিজের টাকা মাধ্যমে হয়তো খাইতেন অ্যাকাউন্টে কি? গিয়েছে, ওনার টাকা হয়তো অ্যাকাউন্টে গিয়েছে, উনি তো তুলে না নিয়েছেন, না, খরচ করে ফেলেছেন। আমার কথা হলো যদি উনি পুরো বেতনের টাকাটা ওখানে ঢুকিয়ে থাকেন তাহলে উনি ওয়েস্ট ইন্ডিজে যে নিয়মিত খাইতেন না, ওইটা তো সেই তুলে টাকাটা খরচ কোথায় করেছে। আছে? না, তুলে খরচ করেছে, 73 লাখ টাকা খরচ করেছে। আচ্ছা, ওটা 85 লাখ দিয়ে তো। ঢুকেছে, 73 লাখ তুলে নিয়েছে। কিন্তু আমার প্রশ্নটা আচ্ছা, অন্যখানে, প্রতি মাসে 3.5 লক্ষ টাকা আয় করার মতো কোনো কাজ কি উনি করেছিলেন কিনা, বা এই টাকাটা তাহলে কোত্থেকে এলো, এটাও ওনাকে বলতে হবে। শুধু হিসাব দিয়ে দিলে হবে না, এটা বলতে হবে। কারণ আনিস আলমগীরকে যে মামলাটা আটক করা হয়েছে এটা হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত টাকা। জি। তো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে এটার ব্যাখ্যা দিতে হবে। তো ব্যাখ্যাটা ওনার দেওয়া উচিত। ওনার এটা কি জ্ঞাত আয় থেকে এসেছে, নাকি 85 লক্ষ টাকা কি অন্য কোনো খান থেকে এসেছে, কোত্থেকে এসেছে, এটা বলতে হবে। কারণ উপদেষ্টাদের বেতন তো সম্ভবত 2 লক্ষ টাকার বেশি না, সব না, মিলালেও। আমি যতদূর জানি 1 লক্ষ টাকার মতো। উপদেষ্টাদের বেতন, মন্ত্রী পদমর্যাদার বেতন 1,07,000 টাকার মতো, 6-7 হাজার হ্যাঁ, টাকার মতো। হ্যাঁ, আর বাকি যেটা পান ওটা তো আর টাকা পান না, ওটা তো বাসা টাসা, গাড়ি, সুবিধা ওটা সুবিধা। তো ক্যাশ না, ওটা সুবিধা। হ্যাঁ, রাইট। সুবিধা। তাহলে সেই হিসেবে উপদেষ্টা হিসেবে উনি 24 মাসে পাওয়ার কথা 24 লক্ষ টাকার কিছু বেশি, ধরেন 30 লক্ষ টাকা। কিন্তু ওনার রাইট। এখানে তো 85 লক্ষ টাকা এসেছে, জমা হয়েছে 85 লক্ষ টাকা। তাহলে ওনার বলতে হবে বাকি টাকা কোথেকে এসেছে। আমি মনে করি না, আমি ওনাকেও দুর্নীতিগ্রস্ত মনে করি না। আমি কিন্তু কাউকেই দুর্নীতিগ্রস্ত মনে করি না, মাসুদ ভাই। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যখন অভিযোগ আসবে এটা কার বিরুদ্ধে আসে, আসে যে এরকম রাইট। পাবলিক অফিস মেনটেন করে। আমার আপনার তো এই দায় নাই, আমরা তো পাবলিকের টাকা নিয়ে নাড়াচাড়া করি না। কিন্তু যখন আপনি বা আপনি বা যে কেউ পাবলিক অফিসের টাকা ধরবে, তখন কিন্তু তাকে এই হিসাবটা দিতে হবে। এটাই হচ্ছে সংস্কারের কথা, যেটা ওনারা বলেছেন। এই এই
ইউনূস সাহেবের যে সরকার বারবার বলেছেন না যে এটাই সংস্কার, হিসাব দিতে হবে, নিজের অবশ্য দেয় নাই, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। নিজেরা খুবই একটা দায় সারা বাজে ধরনের একটা হিসাব দিয়েছেন। এই হিসাব উনি বুঝে আর আল্লাহ বুঝেন, আর কেউ বুঝে না। তো আমি শেষ করব, শেষ করার আগে একটা ছোট্ট ঘটনার কথা আপনাকে একটু স্মরণ করে দিচ্ছি, যদি আপনি শুনে থাকেন, জেনে থাকেন, তাহলে একটা মন্তব্য করুন। সেই ঘটনাটা হলো, দুদিন আগে আমরা দেখেছিলাম যে গুলশানের এদিকে, গুলশানের যিনি পুলিশের ডিসি ছিলেন, উনি বিভিন্ন গাড়িগুলির কাগজপত্র চেক করছিলেন। এক ভদ্রলোকের গাড়িতে কাগজ ছিল না, তখন উনি একজনকে ফোনটা ধরিয়ে দিলেন। ফোনের অপর প্রান্ত থেকে একজন বললেন যে আপনার নাম কি বলেন, আপনাকে আমি দেখে নেব, অমুক করবো তমুক করবো। এবং আপনার তার দেখা গেল তার ওই হুমকি টেলিফোনের, সেই হুমকির পরের দিনই ওই ডিসি সাহেব ওখান থেকে বদলি হয়ে গেলেন। তো এই যে যিনি দেখে নিবেন বললেন, তার ব্যাচ নাম্বার জানতে চাইলেন, এবং তারপরে তিনি যে, হয় কাকতালীয় হতে পারে আমি জানি না, কিন্তু ওই ডিসি বদলিও হয়ে গেলেন। এই বিষয়টা আপনার কাছে আসলে কেমন লেগেছে? আমি সম্ভবত এই ভদ্রলোককে দিয়ে একবার নিজেও আটক হয়েছিলাম, মানে উনি আমার গাড়ি কোথায় পার্ক করেছে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, এবং আমার মনে আছে সম্ভবত ওনার ব্যাজে এই নামটা লেখা ছিল, আমি দেখেছিলাম। আমি কিন্তু ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি আসলে অল্প সময়ের জন্য গাড়িটা এখানে রেখেছি, উনি সেটা বুঝতে পেরেছিলেন যে আসলে আমি পার্কিং করি নাই, এবং তারপরে আমাকে যেতে দিয়েছিলেন। আহ উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কেন আমার গাড়িটা এখানে পার্ক করা, বা আমি কেন থামিয়েছি। তো যতদূর মনে হয় এই ভদ্রলোকের সাথে আমার একবার দেখা হয়েছে। আমি ভিডিওটা দেখেছি, ভিডিওটা দেখে আমি খুব দুঃখিত হয়েছে এই কারণে যে কেউ যদি গাড়ি আটক করে এবং সে যদি আইনগতভাবে সত্যি ভুল করে থাকে, তাহলে সে রিকোয়েস্ট করতে পারে, সে তার কারণটা ব্যাখ্যা করতে পারে, কিন্তু সে এই ধমক দিতে পারে না যে আপনার নাম কি, আমি আপনাকে দেখে নেব, কারণ এটা তো আইনের শাসন হলো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। তার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনিও অঙ্গীকারাবদ্ধ যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে আইন প্রযুক্ত করার জন্য যদি কোনো ব্যক্তি কাজ করেন এবং তাকে এইভাবে ফোনে ধমক দিয়ে এই নাম, ব্যাজ নাম্বার এসব জিজ্ঞেস করে, তারপর যদি পরের দিনই তিনি ট্রান্সফার হন, তাহলে কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠবে, এবং সেই প্রশ্নটা উঠেছে। এবং এই প্রশ্নের আসলে যথাযথ ব্যাখ্যা দেওয়া সম্ভব না, কারণ কেন তিনি পরের দিনে ওইখান থেকে সরে যাবেন, কি কারণে? এর আরো 7 দিন পরে সরতে পারতেন। আর যে ভদ্রলোক কথা বলেছিলেন তার সাথে ফোনে, তার পরিচয়টা কিন্তু গোপনই থেকে গেল। আমাদের বরং জানা উচিত কারা এই ব্যক্তি যারা ফোনে এইভাবে মানুষজনকে, আহ, পুলিশকে জিজ্ঞেস করে যে আপনার নাম কি, ব্যাজ নাম্বার কি। এইখানে কিন্তু আমি যতদূর বুঝি যে ওইখানেও এক ধরনের ঔচিত্য বোধের অভাব ছিল। এইভাবে কথা বললে পুলিশকে মানুষ কেন সম্মান করবে, সাধারণ মানুষ কেন পুলিশকে গুরুত্ব দিবে? পুলিশকে তার হৃত মনোবল ফিরিয়ে দেওয়া, পুলিশকে তার কাজ স্বাধীনভাবে করতে দেওয়া, পুলিশের কাজে হস্তক্ষেপ না করা, এগুলাই তো আমরা আশা করছি আহ, তারেক রহমানের নতুন সরকারের কাছে, কারণ তিনি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি নিজে সেগুলো করে দেখাচ্ছেন। একজন প্রধানমন্ত্রী বড় চেয়ার সরিয়ে ছোট চেয়ার আনেন, উনি অন্যকে চেয়ার নিজের হাতে এগিয়ে দেন। একজন আলেমকে আমি দেখলাম উনি চেয়ারটা এগিয়ে দিচ্ছেন, আর সেইখানে রাস্তায় দাঁড়িয়ে কোন একজন ক্ষমতাবান ব্যক্তি পুলিশের নাম, ব্যাজ নাম্বার জিজ্ঞেস করার পরের দিন সে ট্রান্সফার হয়ে যায়। এই ট্রান্সফারের বিষয়টা তো একেবারেই আমি মনে করি না যে ঠিক। যদি ওই মামলাটি প্রত্যাহার করাতে হয়, অথবা যদি আহ, তাকে ছেড়ে দিতে হয়, সেইটা তো এত ক্ষমতাবান লোক, উনি এটা করাতেই পারেন। কিন্তু এই ভদ্রলোক তো আরো বহু লোককে, যাদেরকে উনি চিনে না, মানে এই ফোনকারী ব্যক্তি, ওনার সাথে তো সবার পরিচয় নাই, যেমন আমার নাই, আপনার নাই। তাহলে আমরা যদি আইন ভঙ্গ করি তখন তো উনি ফোন করবে না, তাহলে আমাদেরকে এই ডিসি সাহেব তো ধরতে পারে, তাই না? উনি তো এই তার লোকটাকেও। মানে আপনি বলতে চাচ্ছেন যে, যে ভদ্রলোক ফোনের অপর প্রান্ত থেকে দেখে নেওয়ার হুমকি দিলেন, তাকে দেখার আপনার খুব ইচ্ছা? আমার খুব ইচ্ছা, কারণ আমি তো ওনার বন্ধু না, তাহলে আমি ওনার ফোন করব কোনোদিন, বলবো। কারণ আর সাধারণ লোকেরা যখন এই রৌনক সাহেবকে দিয়ে, রৌনকই মনে হয় নাম ছিল, রৌনক সাহেবকে দিয়ে শাস্তি পেয়েছেন, শুধু এই লোকটাকে চিনে না বলে তারা শাস্তি পাবেন, আর আরে, এই আরেকটা লোক তাকে চিনে দেখে রৌনক সাহেবই ট্রান্সফার হয়ে যাবেন, তাই না? তো এটা কেন হবে? এই জন্য আমি এই লোকটাকে দেখতে চাই, উনি এত ক্ষমতাবান। উনি মাননীয় প্রধানমন্ত্রী যে আইনের শাসন সেটা প্রতিষ্ঠা করার জন্য এত গুরুত্ব দিয়ে উনি কাজটা করছেন। আইনের শাসন প্রতিষ্ঠা, আইনকে নিজের হাতে তুলে নিয়েছেন একদম, নিয়ে উনি আইনটা প্রতিষ্ঠা করেছেন। তো এই লোকটাকে আমার খুব দেখতে ইচ্ছা করে, আইনে নিজের হাতেও না, শুধু নিজের ফোনে তুলে নিয়েছেন, নিজের কণ্ঠে তুলে নিয়েছেন। তো এই যে এবং একজন, পেরেছেন, হ্যাঁ, এবং পেরেছেন, এবং পেরেছেন, আমার ধরে নিচ্ছে পেরেছেন পেরেছেন, সফল। ধরে নিচ্ছে পেরেছেন। তো এই এই ভদ্রলোককে আমার খুবই দেখার ইচ্ছা, আমি তাকে শ্রদ্ধা জানাতে চাই যে উনি নিজের হাতে আইন, নিজের ফোনে আইন, নিজের কণ্ঠে আইনকে তুলে নিয়ে
উনি যে আইনকে এত চমৎকার ভাবে মানে প্রতিষ্ঠা করছে, আমি ওনাকে দেখার আমার খুব ইচ্ছা আছে। আমার কিন্তু ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমি শুধু একবার দেখতে চাই। কারণ এমন মানুষদেরকে তো আমাদের দেখতে হবে, এমন মানুষদেরকে তো আমাদের সম্মান শ্রদ্ধা করতে হবে, তাই না? পুলিশের আবার পুলিশের কি সম্মান বুঝেন না? এদেরকে তো আমার সম্মান করতে অনেক হবে, যারা ধন্যবাদ, কিনা অনেক পুলিশকেও ধন্যবাদ সোজা আব্দুল করে নূর দিতে তুষার। পারেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আব্দুল নূর তুষারের কিন্তু কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। উনি সবাইকে ছাড় দিচ্ছেন, সবাইকে শ্রদ্ধা করছেন এবং সবাইকে এক নজর দেখতে চাচ্ছেন। আমার ধারণা মানুষ সবসময় তার সব মনের ইচ্ছা পূরণ হয় না, জীবনটাই এরকম। এবং আমার ধারণা এই ইচ্ছা মানে পূরণ হবে না হয়তোবা, এবং এই মানে পূরণ না হওয়া ইচ্ছা নিয়ে হয়তো নাকি শেষ করতে হবে। প্রিয় দর্শক, আমরাও শেষ করছি। আমরা খুব খুশি হব যদি যদি ওই পাওয়ারফুল ভদ্রলোক নিজের পরিচয়টা আমাদেরকে প্রকাশ করেন। আমরা ওনার নাম্বারটা রাখবো, প্রয়োজনে বিপদ আপদে পড়লে ওনাকে ফোন করবো এবং বিপদ থেকে উদ্ধার পাবো। কারণ তুষার ভাই মনে করেন উনি আইনটা ওনার হাতে তুলে নিয়েছেন। প্রিয় হ্যাঁ, দর্শক, এখন এই হাতে পর্যন্ত। ফোনে কণ্ঠে সবখানে উনি তো আইনের জুলাই সনদ অধ্যাদেশ 2025 যেটা জারি করা হয়েছে, এটা একটা সম্পূর্ণ বেআইনি জিনিস। এটা প্রথম থেকে আমি বলেছি, রাষ্ট্রপতির এইরকম কোনো আদেশ জারি করার ক্ষমতা নাই। নির্বাচন হয়ে যাওয়ার পরে শপথটা পড়িয়েছেন, দেখেন কিভাবে। প্রথম হলো জাতীয় সংসদ সদস্য, সেখানে কিন্তু রেফারেন্স দিয়েছেন আর্টিকেল কত 48 সম্ভবত 48(3) এই অনুসারে শপথ পড়ানো হচ্ছে। আর ওই যে আপনার জুলাই সনদের পক্ষে যারা শপথ নিলেন, সংবিধান সংশোধন পরিষদ, ওখানে কিন্তু ওইরকম আর্টিকেল কথা বলা হয় নাই। অতএব ওখানে যদি আর্টিকেলের কোনো রেফারেন্স না থাকে, সংবিধানের রেফারেন্স না থাকে, তো ওটার বৈধতা থাকে কোত্থেকে? তো এখানে নির্বাচন কমিশন যেটা করেছে, এই প্রশ্নটা আলোচনায় আছে, এবং এটা লিগালি কিছু হবে কিনা, সময়ের পরিবর্তন, যখন পরিবর্তন হবে অনেক কিছু তো হয়, তাই না? যেটার গত নির্বাচন কমিশনারদের হয়েছে, হঠাৎ করে ওইরকম পরিস্থিতি হলে তারও যে হবে না এমন তো কোনো কথা বলা যায় না। জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে একটি রিট তো হাইকোর্টে করা হলো এবং হাইকোর্ট সেটির 4 সপ্তাহের রুল দিল। আসলে এই বিষয়গুলো কোন দিকে গড়াতে যাচ্ছে, বা যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই জটিলতা আসলেই কোনো জটিলতা কিনা, অথবা ইচ্ছাকৃতভাবে কেউ এই জটিলতা সৃষ্টি করছে কিনা? দেখুন, জটিলতা যদি আপনার আলোচনা করতে যান, তো জটিলতা তো স্বাভাবিকভাবে আমি তো কোনো জটিলতা দেখি না। আর রাজনৈতিক জটিলতাটা, এটা রাজনীতি যারা করেন তাদের মধ্যে দিন রাত্র বছর সবসময় থাকে। রাজনৈতিক জটিলতা একটা অন্য শব্দ, এটার অস্তিত্ব সবসময় বিদ্যমান। জটিলতা বলতে জুলাই সনদের কথা যদি বলেন, আসলে কি জুলাই সনদ, এটাকে দুইভাবে ব্যাখ্যা করতে হবে আপনাকে। কারণ একটা কর্মকাণ্ডের মাধ্যমে এটাকে একটা বিতর্ক সৃষ্টি করা হয়েছে। একটা হলো ঐক্যমত কমিশনের সকল রাজনৈতিক দল নতুন ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন চান, তারা ঐক্যমত হয়েছেন, এটি হলো আপনার তাদের ঐক্যমতের ভিত্তি। সেটিকে যদি আপনি জুলাই সনদ বলেন, তাহলে এটা একটা প্রেক্ষাপট। আর যদি জুলাই সনদ আপনি আইন মানে গেজেট অনুসারে বলেন, জুলাই সনদ সংবিধান সংশোধন আদেশ 2025, এটি কিন্তু আপনাকে জুলাই সনদ বলেন, দুটোর মধ্যে আমি বড় পার্থক্য দেখি। এবং বড় পার্থক্য হলো যে রাজনৈতিক দলগুলো তারা মতৈক্যে বুঝতেই পারেন যে আমরা এই জিনিস ভবিষ্যতে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন করব, এটার মধ্যে কোনো বেআইনি কিছু নাই, এটা হতে পারে এবং তারা গেলে সেটা করতেও পারে। কিন্তু জুলাই সনদ অধ্যাদেশ 2025 যেটা জারি করা হয়েছে, এটা একটা সম্পূর্ণ বেআইনি জিনিস। এটা প্রথম থেকে আমি বলেছি, রাষ্ট্রপতির এইরকম কোনো আদেশ জারি করার ক্ষমতা নাই। কারণ হলো রাষ্ট্রপতি পার্লামেন্ট যখন থাকেন না, তখন তিনি মাত্র, যখন পার্লামেন্ট অ্যাবসেন্স থাকেন, আর্টিকেল 93-তে ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছে যদি দুটো গ্রাউন্ড, একটা হলো উনি যদি স্যাটিসফাইড হন, আর যদি বিশেষ প্রয়োজন হয়, জরুরি প্রয়োজন, তখন উনি মাত্র একটা আইন করতে পারেন, এবং সেই আইন হলো অর্ডিন্যান্স আকারে আইনটা হবে। কিন্তু সেখানে আবার লিমিটেশন দেওয়া আছে, উনি এমন কোনো আইন অর্ডিন্যান্স করতে পারবেন না যেটা নাকি সংবিধানের যে কোনো ধারা বা সংবিধানের যে কোনো আর্টিকেল বা কোনো প্রভিশন এটাকে অকার্যকর করে দেয় বা এটার বিরোধী হয়, এরকম কোনো ক্ষমতা ওনাকে দেওয়া হয়নি। অতএব রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন, এটা এর আগে আমি যখন বলেছি তখন কিন্তু আমি রাষ্ট্রপতিকে দোষারোপ করেই বলেছি যে উনি এটা যে জারি করলেন, এটাকে ওনাকে কিন্তু জবাবদিহি করতে হবে একদিন। কারণ উনি তো রাষ্ট্রপতির সর্বোচ্চ পদে আছেন, উনি সর্বোচ্চ পদে থেকে এই বেআইনি কাজটা উনি কিভাবে করলেন, এনার বিরুদ্ধে এটা জবাবদিহি করতে হবে। কিন্তু এখন আবার ওনার যখন কালের কণ্ঠের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে মতামত দিলেন, তখন আবার ওনার বক্তব্য আমি শোনার প্রেক্ষিতে এখন আমার কাছে মনে হয় যে ওনার কাছে ওই অভিযোগ আসলেও
ওনার একটা ডিফেন্স আছে, কারণ উনি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে উনি রাষ্ট্রপতি হিসাবে বেশ কিছুদিন থেকে কিভাবে কাজ করছেন, মানে নির্বাচনের আগ পর্যন্ত ওনার অবস্থা কি ছিল, এবং রাবার স্টাম্প ছিল, এবং অনেকগুলো বিষয় ওনাকে না জানিয়েও করা হতেন, এ সবগুলো কথা কিন্তু এসেছে। অতএব সেই ক্ষেত্রে আমি বলবো, তো এটা বুঝাই যাচ্ছে যে ওই সনদটা, জুলাই সনদের এই গেজেট, এই প্রশ্নটা প্রথম আলোচনায় এসছে। যারা নাকি করেছেন তাদের মধ্যে একটা অংশ বলেছে যে আমরা যে এত কিছু করলাম, যারা ক্ষমতায় যাবে তারা যদি যাই কিছু না করে, এটার একটা আইনি ভিত্তি লাগবে। এখন আইনি ভিত্তি দিয়ে, যারা আইনি ভিত্তিতে দিয়েছেন, যারা আলোচনা করেছেন, তাদের মধ্যে আইনের গভীরতাটা কতটুকু আছে আমি বলতে পারবো না। তা আমি যেটা করেছি এটা দেখে আমি বুঝতে পারি যারা এই আইনি ভিত্তিটা তৈরি করেছেন তারা আসলে বাংলাদেশের সংবিধান সম্পর্কে তাদের কিছুটা দুর্বলতা আছে, এবং সম্পূর্ণ জিনিসটা তারা জানেন না। কারণ রাষ্ট্রপতি যে এরকম আদেশ করতে পারেন না, এই জিনিসটাই তারা জানেন না। দুর্বলতার কথা বলছেন, যারা এটি করেছে তাদের মধ্যে সংবিধানের ধারণা সম্পর্কে দুর্বলতা আছে। দুর্বলতা আছে নাকি দুরভিসন্ধি ছিল, কোনটি? দুরভিসন্ধিটা তো দেখা যায় না, এই জন্য আমি শব্দটা ওখানে বলতে পারবো না। ওটা হলো তাদের সঙ্গে যারা আলোচনা করেছেন, ছিলেন, বা রাজনৈতিক অঙ্গনে যারা আলোচনা করছেন, ওই শব্দটা এখানে দুরভিসন্ধিও আছে, শব্দগুলো ব্যবহার করে। কিন্তু আমি তো এখানে আইনজীবী হিসেবে আমি ব্যাখ্যা করব এটাকে, যেহেতু ওনাদের দুর্বলতার কারণে এটা হয়েছে। কারণ এখানে তো এই জিনিসটা করার কোনো সুযোগই নাই, এবং এটাকে ওনারা জানেন না, ওনাকে বুঝেন না। তবে আরো আশ্চর্য হয়েছে, ওনারা একটা ব্যাখ্যা দিয়েছেন। একবার ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, এটার যে মূল হোতা যিনি, ওরা ডক্টর আলী রিয়াজ সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে দেখেন আমরা এগুলো আলাপ আলোচনা করে আমরা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে মতামত নিয়েছি। তা আমার একটা প্রশ্ন, কে সেই সংবিধান বিশেষজ্ঞ যিনি বললেন যে হ্যাঁ এইরকম রাষ্ট্রপতি একটা আদেশ জারি করতে পারে বাংলাদেশের কনস্টিটিউশন বর্তমান থাকা অবস্থায়? কারণ আপনি জানেন যে রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারে কখন করেছে, যখন নাকি আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ শুরু হলো, নতুন সরকার গঠন হলো, রাষ্ট্রপতি নির্বাচন করা হলো, সিলেক্ট করা হলো, তখন যেহেতু সংবিধান ছিল না এবং মুক্তিযুদ্ধ চলমান, তখন রাষ্ট্রপতি আদেশ 1, 2, 3 এরকম আদেশগুলো জারি করে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়েছে, এবং সরকার, মুক্তিযুদ্ধকালীন সরকারকে পরিচালনা করা হয়েছে। কিন্তু যে গ্রহণ করা হয়েছে ওদিন থেকে ওই সমস্ত আদেশ জারির ক্ষমতাগুলো বাতিল হয়ে গেছে। এবং আরেকটা সময় এসছে, সেটা হলো এটা রাষ্ট্রপতির আদেশ না, এটা হলো সংবিধানের বাইরে এমএলও, মার্শাল অর্ডিন্যান্স। সেটি হলো যখন মার্শাল ল হয়, সংবিধান সাসপেন্ড থাকে, তখন ওই এমএলও দিয়ে বিভিন্নভাবে রাষ্ট্র পরিচালিত হয়। পরবর্তীকালে পার্লামেন্ট বসার পরে ওই সমস্ত কর্মকাণ্ডগুলো তারা বৈধতা দেয়। এটি হলো একটা প্রক্রিয়া। কিন্তু আমাদের দেশে কিন্তু মার্শাল লও নাই, এবং আপনার সংবিধানের অনুপস্থিতি তো নাই। যে অবস্থায় কোনোভাবেই রাষ্ট্রপতি এরকম আদেশ জারি করতে পারেন না। এবং এই আদেশ জারির পরে আর একটা জিনিস তারা করেছেন, এই আদেশের মধ্যে গণভোটের কথা বলা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের তো গণভোটের কোনো ম্যান্ডেট নাই, সংবিধানেও নাই। তখন একটা লিগ্যাল প্রশ্ন আসছে যে আমাকে যদি কোনো আইনি আকারে কোনো অর্ডিন্যান্স না দেওয়া হয় তাহলে আমি কিভাবে করব। তখন সেইখানে তারা একটা অর্ডিন্যান্স তৈরি করলেন বেসড অন দা আদেশ, মানে আদেশ যেটা ইলিগাল সেইটার উপরে দাঁড়িয়ে আর একটা অর্ডিন্যান্স তৈরি করলেন যে কিভাবে গণভোটটা তৈরি হবে, ডিটেলস একটা আলোচনা করে একটা অর্ডিন্যান্স জারি করলেন। ওই অর্ডিন্যান্সটা পাওয়ার পরে চিফ ইলেকশন কমিশনার শিডিউল ঘোষণা করে একটা নির্বাচন করে নিলেন। কিন্তু যে জিনিসটা গোড়াই অবৈধ, সেটার উপর দাঁড়িয়ে আপনি যত কিছুই করেন, এটার তো কোনো ভ্যালু নাই, এটা ভ্যালুলেস। আর সংবিধান সংশোধনের যেটা প্রয়োজন আছে, সেটা তো একমাত্র উপায় হলো আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন। ওইটার বাইরে তো আর সংবিধান সংশোধনের কোনো স্কোপ নাই নিশ্চয়ই। এবং যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলো হয়তো সংবিধান সংশোধন হয়ে যাবে, তখন সেগুলোকে আমরাকে বাংলাদেশের আইন হিসেবে আমরা বলতে পারবো। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে গণভোট নিয়ে, যে গণভোটটি অনুষ্ঠিত হলো একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের সাথে। তো জাতীয় সংসদ নির্বাচনে বৈধতা আমরা দিচ্ছি, বা খুব স্বাভাবিকভাবেই বৈধ এমপি হিসেবে তারা শপথ নিয়েছে যারা নির্বাচিত হয়েছেন। তাহলে গণভোটের কার্যকারিতা কি থাকে? এটা তো আপনাকে বললাম যে এটা একটা শুভঙ্করের ফাঁকি। এটা কিন্তু এই যখন গণভোটের আদেশ জারি করা হয় তখন থেকে কিন্তু আমি বলে আসছি এটার কোনো আইনগত ভিত্তি নাই। এখন বলতে পারেন রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল কেন বললো না, কেন বলে নাই? আপনি জানেন যে এই একটা বীজ বপন করা হয়েছিল, যারা নাকি এদেশে গণতান্ত্রিক পদ্ধতির বাইরে, যারা বিভিন্ন হোয়াইট কলার ব্যক্তিরা আছেন, বিদেশের যারা পেইড এজেন্ট আছেন, এবং যারা পতাকা নিয়ে দীর্ঘদিন থাকতে চান, তাদের একটা কনস্পিরেসি ছিল যে এই আলোচনা করে কোনো সময় নাকি বিএনপির সঙ্গে একটা বিরোধ সৃষ্টি হয়ে যায়। তখন তারা বলবেন যে নির্বাচন তো এখন হচ্ছে না, আরো সময় লাগবে,
এই সুযোগটা খুলছিলেন। কিন্তু বিএনপির সালাউদ্দিন সাহেব অত্যন্ত দক্ষতার সাথে তাদের ওই মতিগতি তারা বুঝে এই যে বীজটা বপন করেছিলেন যাতে নির্বাচন যাতে না হয়, বেঁচতে যায়, সেই কারণে উনি সবকিছুর ব্যাপারেই হ্যাঁ বলেছেন এবং যেগুলো ঐক্যমত করেছেন এবং এই গেজেট করার সময় বলছেন হ্যাঁ করতে পারেন, কারণ ওই আপত্তি দিলেই তো বিরোধ হয়ে যাবে, তখন বিরোধ হলেই তো আর নির্বাচন হবে না। যার ফলে নির্বাচন পর্যন্ত টেনে নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে, ওটাকে বলে রাজনীতি। আপনি জানেন যে রাজনীতির মধ্যে কিন্তু একটা পলিটিক্স ঢুকে যায়, এটা কিন্তু সেগুলো সবাই করে এটা। অতএব সেইটাই করা হয়েছে এবং সেটি যখন নির্বাচন হয়ে গেছে, নির্বাচন হয়ে যাওয়ার পরে শপথটা পড়িয়েছেন দেখেন কিভাবে। প্রথম হলো জাতীয় সংসদ সদস্য, সেখানে কিন্তু রেফারেন্স দিয়েছেন আর্টিকেল কত 48 সম্ভবত 48(3) এই অনুসারে শপথ পড়ানো হচ্ছে। আর ওই যে আপনার জুলাই সনদের পক্ষে যারা শপথ নিলেন সংবিধান সংশোধন পরিষদ, ওখানে কিন্তু ওইরকম আর্টিকেল কথা বলা হয় নাই। অতএব ওখানে যদি আর্টিকেলের কোনো রেফারেন্স না থাকে, সংবিধানের রেফারেন্স না থাকে, তো ওটার বৈধতা থাকে কোত্থেকে? এই জন্যই তো বিএনপি বলেছে যে না, ওইটা আমরা শপথ নেব না। কেন, ওটা আপনারা করেছেন, আপনাদের হাতে ক্ষমতা ছিল, গেজেট করেছেন, ইলেকশন কমিশনকে দিয়ে নির্বাচন করিয়েছেন, সরকারের 1100 কোটি টাকা খরচ করেছেন। তার মধ্যে অনেকে আবার সেই বিশিষ্ট হোয়াইট কলার বুদ্ধিজীবীরাও অনেকে 1 কোটি 2 কোটি টাকা বিভিন্ন ব্যাংকের কাছ থেকে নিয়েছেন, হ্যাঁ না ভোটের হ্যাঁ এর পক্ষে ইয়ে করবেন, ক্যাম্পেইন করবেন। এগুলো তো আমরা পত্রপত্রিকায় দেখেছি। অর্থাৎ এই যাই যেটা করা হোক না কেন, এই সবগুলোই শুভঙ্করের ফাঁকি, এটার আইনগত কোনো ভিত্তি নাই। আদালতে গিয়েছে ভালো, আদালতে গেলে আদালত এখন একটা সিদ্ধান্ত দিবে। আমার তো মনে হয় যে আদালত তো বর্তমান সংবিধানকে প্রোটেক্ট করার জন্যই তারা ওখানে শপথ নিয়েছেন, এবং এই সংবিধানে যেটা নাই সেটাকে গিয়ে আদালত বলবে যে হ্যাঁ এটা হবে। আমার তো মনে হয় না, দেখা যাক, যেহেতু সাবজুডিস ম্যাটার। প্রধান নির্বাচন কমিশনার যখন শপথ পড়ালো বিএনপির সংসদ সদস্যদের, হাইকোর্ট বলছে সংবিধানের রেফারেন্স দিয়েই তারা উত্তর নিল, কিন্তু যখন জামাত এবং এনসিপির সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল, আপনি যে বলছেন যে সেখানে কোনো রেফারেন্স দেওয়া হয়নি। আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, স্পিকার ডেপুটি স্পিকার না থাকলে সংবিধানে আছে প্রধান নির্বাচন কমিশন সংসদ সদস্যদের শপথ পড়াবেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়াবেন এটা তিনি কোন এখতিয়ারে পড়ালেন? এই প্রশ্নটা যদি কেউ অ্যারাইজ করে সেক্ষেত্রে কি হবে? প্রধান নির্বাচন কমিশন কি জবাব দেবে? এটি আমি আগে বলেছি, আপনার যদি শপথ, এখন তাদের শপথ তো পড়া হয়েছে, কেউ যদি এই শপথটাকে আদালতে চ্যালেঞ্জ করেন, সেখানে এটা নাল অ্যান্ড ভাইড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কারণ এই শপথটার কোনো এফেক্ট নাই, কারণ হলো সংসদ তো বসে যাবে, সেই সংসদে তো এই শপথ নিয়ে কোনো সংসদ থাকবে না। ওনারা সংসদ সদস্য হয়েছেন, ওনারা সংসদ সদস্য হিসেবে ওনাদের অধিকার এবং রুলস অফ বিজনেসে যে সমস্ত ক্ষমতা দেওয়া আছে সেগুলো ওনারা প্রয়োগ করবেন, জনগণের পক্ষে কথা বলবেন, সরকারি দলের বিপক্ষে অবস্থান থাকবে, এগুলো তারা আলোচনা করবেন। কিন্তু এই যে শপথ নিলেন, এই শপথের তো কোনো কার্যকারিতা নাই, এবং এই শপথ নিয়ে যদি এখনো এটা যেহেতু কার্যকারিতা নাই, তারপরে যদি ধরেন এটা যেহেতু শপথ একটা হয়ে গেছে, কেউ যদি আদালতে যায় ওই একই অবস্থা হবে এটার পরিণতি, কারণ এটার তো কোনো লিগ্যাল বেসিস নাই। একই অবস্থা হলো যেসব অভিযোগের দায়ে সাবেক কয়েক প্রধান নির্বাচন কমিশনারের আমরা বিচার দাবি করছি, তাদেরকে আদালতে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, মামলা চলছে বিভিন্ন অভিযোগে। তাহলে এই যে বর্তমান চিফ ইলেকশন কমিশনার সিইসি, তিনি তো নিশ্চয় জানতেন এটি সংবিধানের কোথাও নাই। তিনি যেভাবে ওথ পড়াচ্ছেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যাদেরকে, তিনি যে জেনেও এই কাজটি করলেন, হয় কারোর ভয়ে করেছেন অথবা বাধ্য হয়ে করেছেন। বিষয়টা এই, তিনি জানা সত্ত্বেও যে সংবিধান ভায়োলেট করলেন, তার কি বিচার হতে পারে? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশ হলো একটা সব সম্ভবের দেশ, কাজে আপনি কোনো কিছুই বলতে পারবেন না যে কিছু হবে না। তবে ওখানে একটা ডিফেন্স ওনার আছে, সেটা হলো ওনাকে কিন্তু একটা অর্ডিন্যান্স তৈরি করে সেখানে কিন্তু এই হেনা ভোটের ক্ষমতাটা দেওয়া হয়েছে। অর্থাৎ উনি তখন, এবং ওনাকে ওই যে সংবিধানে যে 3টা ক্ষমতা, যে পার্লামেন্ট নির্বাচন করবেন, ডিলিমিটেশন করবেন, এর বাইরে আরেকটা জায়গা বলা হচ্ছে সরকারের নির্দেশনা অনুসারে কাজ করবেন। তো ওই যে অর্ডিন্যান্স, যেখানে সরকার অর্ডিন্যান্স করে, যে অর্ডিন্যান্সটা আসলে বৈধ না, তারপরে ওটা অর্ডিন্যান্স আকারে যখন ইলেকশন কমিশনকে দিয়েছে, উনি অর্ডিন্যান্স ফলো করেছেন। এটি হ্যাঁ, উনি বলতে পারতেন, উনি যদি সেইভাবে যোগ্যতা সম্পন্ন হতেন বা সেইভাবে ওনার মেরুদণ্ড থাকতো, ওনার যদি সেই অবস্থান থাকতো, উনি বলতে পারতেন যে এই কাজটা আমি করতে পারবো না, এটা ইলিগ্যাল, এরকম কোনো সুযোগ নাই সংবিধানে। কিন্তু এটা বাস্তবতা আপনাকে দেখতে হবে। ইলেকশনের আগদিন পর্যন্ত, মানে রেজাল্টের আগদিন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কি ছিল? বাংলাদেশের পরিস্থিতি ছিল চরম একটা ভায়োলেন্সের দিকে।
অর্থাৎ মব ভায়োলেন্স। সেখানে আপনি জানেন ইলেকশন কমিশনারের চিফ কিন্তু ভায়োলেন্সের শিকার হয়েছেন, ওনাকে গিয়ে থ্রেট দেওয়া হয়েছে, পদত্যাগ, নামিয়ে দেওয়া হবে, সবকিছু বলা হয়েছে। এবং আলটিমেটলি কিন্তু যখন প্রতীক বরাদ্দের ক্ষেত্রে কিন্তু ওনাকে সেই চাপের কারণে কিছুটা সারেন্ডার হতে হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু উনিও তো এই ইউনূস সরকারের অধীনেই নির্বাচিত, ওনার পরিচিত দেখেই তো নির্বাচিত, যদিও উনি কিন্তু খুব একাডেমিক্যালি ওনার কিন্তু ভালো রেজাল্ট। তো যাই হোক, শেষ পরিস্থিতি হয়তো ওনাকে ওইভাবে অ্যালাউ করে নাই যে উনি একটা স্বাধীন অবস্থানে দাঁড়িয়ে বলবেন যে না, এই সংবিধানের বাইরে আমি কোনো কাজ করব না। তো সেই রকম পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি ছিল না বলে হয়তো উনি করেন নাই, এ ডিফেন্স নিতে পারবেন। কিন্তু কেউ যদি এই প্রশ্ন তোলেন যে অন্যায় কাজটা আপনি কেন করলেন, এটার তদন্ত হোক, এটা ব্যবস্থা হোক, ওই রকমও যে ভবিষ্যতে হবে না এটা বলা যায় না, কারণ বাংলাদেশ সব সম্ভবের দেশ। তাহলে তো আপনি যেটি বলছেন, আমরা তো স্পষ্ট বা আমরাও দেখছি যে তিনি কতটা চাপের মুখে বা মব ভায়োলেন্সের অনেকখানি শিকার হয়ে তিনি যাবতীয় নির্দেশনা তিনি সম্পন্ন করেছেন। তাহলে সেই একই যুক্তি তো এর আগে রকিবুল হুদা কমিশন কিংবা শামসুল হুদা কমিশন কিংবা হাবিবুল আওয়াল কমিশনের ক্ষেত্রেও ছিল, যে রাষ্ট্রের অস্ত্রের মুখে তারা এই ধরনের কাজ করতে বাধ্য হয়েছে, দিনের ভোট রাতে করতে বাধ্য হয়েছে, কিংবা আমি দামি মার্কা নির্বাচন করতে বাধ্য হয়েছে। তাহলে সেই যুক্তিতে তো কেউ অপরাধী হয় না। না দেখুন, যে এইটা তো এর আগে কখনো হয় নাই। এরশাদের সময় মাগুরার নির্বাচন কে করেছিল বলেন? মাগুরার নির্বাচন নিয়ে তো একটা হয়েছিল, উনি মারা গেছেন। মাগুরার নির্বাচন নিয়ে আন্দোলন বিরাট, তো তিনিও তো করেছিলেন। আগে কখনো এগুলো হয় নাই। কিন্তু এবারের পরিবর্তনের পরে যেহেতু সবকিছুই পরিবর্তনটার পরে একদম ললেসনেস হয়ে গেছে, তাই না? একটা মব ভায়োলেন্স, অর্থাৎ যাদের শক্তি, যারা পরিবর্তন করেছেন, তারা পুরো জিনিসটাকে হাতের মধ্যে নিয়ে এনেছেন। আইন কানুন, নিয়ম কানুন, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, সবকিছুকে তারা এক হাতের মধ্যে কন্ট্রোল করে ফেলছেন। এবং যার কারণে তারা যেটা বলেছেন সেইটাই হয়েছে, এর বাইরে হওয়ার সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? দেখেন, ইভেন কে বিএনপির মতো দল, তারাও কিন্তু সেই কোনো কন্ট্রোভার্সিতে যায় নাই। কারণ বিএনপি কিন্তু আগে থেকে বলেছিল যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে এটা সমাধান হবে না, রাজনীতির মাধ্যমে রাজনৈতিক দলকে মোকাবেলা করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের কথা বলা হয়েছিল যে রাজনীতির মাধ্যমে তাদেরকে বাংলাদেশ থেকে জনগণের কাছে ডিসপপুলার করে তাদেরকে শেষ করে দিতে হবে। কিন্তু দেখেন, একসময় যখন এই মব হলো এবং জামাত ইসলাম এবং এনসিবি তারা দাবি তুললো এবং ইউনূস সাহেব সেখানে সেই অনুসারে বাতিল করলেন, তখন কিন্তু বিএনপিকে বলতে হয়েছে যে হ্যাঁ, এটা আমরা স্বাগত জানাই। কারণ ওই যে বললাম, পরিস্থিতি তো এমন একটা ছিল, সেখানে ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু একটা বিতর্ক সৃষ্টি করা এবং সেটার কনসিকুয়েন্স আবার কি হবে, ওইটা সবসময় মাথায় ছিল। যে আমরা সবসময় চেয়েছিলাম একটা ডিসঅর্ডার হতেই পারে, কিন্তু ডিসঅর্ডারের পরে এটাকে কিন্তু অর্ডারে নিয়ে আসতে হবে, নাইলে তো আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। কিন্তু এই যে আমাদের যে 5ই আগস্টের পরে যে পরিবর্তন, হঠাৎ করে পরিবর্তনের পরে সবাই চলে গেল, প্রধানমন্ত্রী সহ সবাই চলে গেল, একটা ভ্যাকুয়াম হলো, তারপরে একটা সরকার গঠন করলো। সরকার গঠন তো প্রয়োজনই ছিল, তাই না? এছাড়া চলবে কিভাবে? এবং এইটার বৈধতা তো পার্লামেন্ট দিবে। এটা তো পার্লামেন্ট যে বৈধতা দিবে না তা কিন্তু না, এটার বৈধতা দিতে হবে, এটা হলো ন্যাচারাল। কেন হলে নাহলে তো রাষ্ট্রের অন্য অন্য কাজগুলো যা যা হয়েছে, আমরা যা যা করেছি সবই তো আপনার ইলিগাল হয়ে গেল। তো সেই বৈধতা তো সবসময় এর আগে সামরিক শাসনের সময় দেওয়া হয়েছে, এবারও দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, এই যে কাজগুলো করা হয়েছে, তখন এই যে ইলেকশন কমিশনার, উনি যে এই কথাটা বলবেন, বা যারা বিএনপির মতো দল তারাও বলতে পারতেন যে না, এইরকম আদেশ জারি করার তো আপনাদের কোনো ক্ষমতা নাই। কিন্তু ওইটা যে বললাম যে রাজনৈতিক কারণে বিভিন্ন প্রেক্ষাপটে রাষ্ট্র আবার অন্যদিকে চলে যায় কিনা, কারণ একটা গ্রুপ বসেছিল, কোন রকম একটু মতদ্বন্দ্বতা, কোন রকম একটু বিতর্ক হলেই আবার তাদের ক্ষমতাটা দীর্ঘায়িত করা, 2-4-5 বছর ফ্লাগ চালানো। এবং এটা তো আমাদের অনেক প্রভু দেশ তো আছে যারা প্রভাবশালী, তারাও সেরকম মেকানিজম, তাদের লোকজন অ্যাম্বাসেডারদেরকে বিভিন্ন ঘোরাঘুরি দেখেছি তো আমরা বিভিন্ন জায়গায়, একদম একদম বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ, আর্মি, মন্ত্রী, সব জায়গায় তো ঘোরাঘুরি দেখেছি না আমরা। তো এগুলো তো বিভিন্ন রকম, বাংলাদেশ কি আসলে কি নিজস্ব চেতনায় স্বাধীনভাবে কতটুকু কাজ করতে পারে বলেন? আর বর্তমান প্রেক্ষাপটে তো আরো পারবে না, কারণ এখন যেভাবে আমাদের সবচেয়ে বড় মোরল দেশ, তারা যেভাবে বিভিন্ন রাষ্ট্রের উপরে আপনার খড়গ ঘুরাচ্ছে, তাতে তো বাংলাদেশের পক্ষে তো ওইভাবে স্বাধীনভাবে তো চলাটাও খুব ডিফিকাল্ট হবে। কারণ আপনারা সবাই তো চায় নিজের নিরাপত্তা ফার্স্ট, তাই না? বেঁচে থাকাটা হলো প্রধান, তারপরে হলো অন্য কথা। তো এখানে নির্বাচন কমিশন যেটা করেছে, এই প্রশ্নটা আলোচনায় আছে। এবং এটা লিগালি কিছু হবে কিনা, সময়ের পরিবর্তন, যখন পরিবর্তন হবে অনেক কিছু তো হয়, তাই না? যেটা গত নির্বাচন কমিশনারদের হয়েছে, হঠাৎ করে ওইরকম পরিস্থিতি হলে তারও যে হবে না এমন তো কোনো কথা বলা যায় না, এটা তো বলাটা স্বাভাবিক। আর নির্বাচন নিয়েও তো
নির্বাচন হয়েছে সুস্থ, এটা বলা হচ্ছে, কিন্তু জামাত ইসলাম তো আবার বলতেছে নির্বাচনে, এনসিপি তো বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে, তাই না? তো ওই কারচুপির কথা বলে যদি ভবিষ্যতে এই নির্বাচন কমিশনারকে আবার এইভাবে আগের মতো করা হয়, তাহলে কি বলবেন? বলার তো কিছু নাই, কারণ বাংলাদেশ তো সব সম্ভবের দেশ। আমি শেষ যে বিষয়টা জানতে চাই, একইভাবে যেভাবে সিইসি বিষয়টা আলোচনা করছিলাম আমরা, রাষ্ট্রপতি যদি কখনো আইনের আশ্রয় নেন, বর্তমান রাষ্ট্রপতি, যে তাকে কোনো অদৃশ্য অস্ত্রের মুখে, অদৃশ্য ভয়ের মুখে তাকে দিয়ে নানান ধরনের অর্ডিন্যান্স ঘোষণা দেওয়া হয়েছে বা তাকে দিয়ে সাইন করানো হয়েছে, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আদালতের কাঠগড়ায় তোলা হবে কিনা? যদি আর্টিকেল মানে সেকশন 120 ফিরে এখানে স্পেসিফিক বলা আছে রাষ্ট্রপতি বা সরকার তাকে উচ্ছেদের জন্য কোনো ক্রিমিনাল কনস্পিরেসি করা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। উনি যে অভিযোগগুলো এনেছেন সেগুলো সামনে আছে, নিশ্চয়ই এখনই হবে তা না, বা এই সরকার হয়তো সরকারের সময় হবেও না, কিন্তু 20 বছর পরে যে হবে না এটা তো বলা যায় না। কারণ হলো যে বাংলাদেশ, ওই যে আগেই তো সবসময় বলে আসছি আমি, সব সম্ভবের দেশ। এমন প্রশ্ন একসময় আসতে পারে যে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য দৌড়ঝাঁপ করা হয়েছিল, প্রধান বিচারপতি পর্যন্ত 2 জন উপদেষ্টা গিয়েছিলেন ওনাকে কিভাবে অপসারণ করা হয়, মাননীয় প্রধান বিচারপতি সেটা রাজি হন নাই, কিন্তু কনস্পিরেসি কিন্তু ছিল। অর্থাৎ তারপরে উনি বলেছেন যে ওনার সমস্ত হ্যান্ডস সরিয়ে দেওয়া হয়েছে, ওনাকে না কনসাল্ট করে কাগজপত্র সাইন করা হয়েছে, উনি অনেক কিছুই জানতেন না, উনি একদম কি বলে এক ধরনের জীবনের মধ্যে ছিলেন, লিমিটেড জীবনের মধ্যে ছিলেন, এই কথাগুলো তো উনি বলেছেন। এই কথাগুলো তো থেকে যাবে রেকর্ডে, এবং এই কথার উপর ভিত্তি করে ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ হলে হতে পারে, হবে না যেটা নিশ্চিত করে বলা যায় না, আবার হবেই যে এটাও নিশ্চিত করে বলা যায় না, তবে নিশ্চয়ই সেই পরিবেশ এখন বিদ্যমান নয়। এটি আসলে কেমন হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বলেছিলেন, ওভাবে কি এটা সারা দুনিয়ার সেরা? মানে অতীতে কখনো এরকম নির্বাচন হয়নি, আর আগামী দিনও হবে না। এরকম কি যুগান্তকারী একটি নির্বাচন হয়ে গেল, নাকি গতানুগতিক একটি নির্বাচন হলো, অথবা 2014, 18, 24 এখানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনি 2013 সনের বা 14 সনের নির্বাচন ধরেন, প্রথম জেনারেশনের ইঞ্জিনিয়ারিং, 18তে দ্বিতীয় জেনারেশনের ইঞ্জিনিয়ারিং, আর 24 হলো তৃতীয় জেনারেশনের ইঞ্জিনিয়ারিং, থার্ড জেনারেশন। তাহলে কি 2026-এ কি হলো? মানে সেই চতুর্থ জেনারেশন, ফোর্থ জেনারেশনের ইঞ্জিনিয়ারিং, এরকম কিছু হলো? আমরা যারা বিভিন্ন সময়টিতে এই নির্বাচনী আশঙ্কা ব্যক্ত করছিলাম, আমরা সবাই বলাবলি করছিলাম যে বর্তমান সরকারের যে স্ট্যাবিলিটি, বর্তমান সরকারের যে সক্ষমতা, তাতে করে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠান করানো বলতে গেলে অসাধ্য একটা বিষয়। তো সেই দিক থেকে আমাদের যে প্রেডিকশন, সেই প্রেডিকশনটা মিথ্যা প্রমাণিত হয়েছে। নির্বাচন হয়েছে, এবং এ যাবৎকালে নির্বাচনের সবচেয়ে কম ক্ষয়ক্ষতি হয়েছে, জখম হয়েছে, এবং দৃশ্যত এটা ছিল ছিমছাম শান্তিপূর্ণ। 1। 2 নম্বর হলো যে আমরা ভোটার উপস্থিতি কম ধরেছিলাম, বলেছিলাম যে না, এখানে যেহেতু আওয়ামী লীগ নেই, ভোটাররা আসবে না, কিন্তু বাস্তবে দেখা গেল ভোটার এসেছে, এবং বিচ্ছিন্নভাবে ভোটার এসেছে। কোনো কোনো এলাকাতে খুব বেশি ভোটার এসেছে, আবার কোনো কোনো এলাকাতে একেবারে কম ভোটার এসেছে। থার্ডলি যেটা দেখা গেল সেটা হলো যে এই ইলেকশনে হানা ভোট নিয়ে যে ফলাফল, এই ফলাফল আমাদের দেশে কোনো গর্দভ কিংবা তেলাপোকা, কিংবা যাকে বলা হয় মাছের মধ্যে সবচেয়ে বোকা মাছ হলো কাতলা মাছ, বড় বড় মাথা কিন্তু একটু বুদ্ধি নাই। কোনো একটা পুকুরে বা নদ নদীতে যদি 10 প্রকারের মাছ থাকে, আপনি জাল ফেলেন, দেখবেন যে একটা ট্যাংরা মাছ, একটা পুঁটি মাছ, কিংবা ধরুন একটা কাসকি মাছ, ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর কাতলা মাছ এমন গর্দভ, ও সবার আগে ধরা পড়ার জন্য জালের মধ্যে ঢুকবে, লাফ দিয়ে জালের মধ্যে ঢুকবে, আর ও যে ধরা পড়ে গেছে এটা আবার সবার আগে লাফ দিয়ে সে জানাবে যে সে ধরা পড়ে গেছে। আর যারা জেলে, তারা
মহা আনন্দে যে এবার একটা কাতলা মাছ ধরা পড়েছে। মানুষের মধ্যে এরকম কিছু কাতলা মাছ আছে, প্রচুর রকম কাতলা মাছ আছে যারা নির্বুদ্ধিতার জন্য সবসময় পৃথিবীতে বিস্ময় তৈরি করে। এরকম কাতলা মাছ যারা আছে তারাও বিশ্বাস করবে না যে হানা ভোটে যে ফলাফলটা দেখানো হয়েছে, এই ফলাফলের অধীনে যারা ভোটার, সেই ভোটাররা সত্যিকার অর্থে ওইভাবেই ভোট দিয়েছে। যা হোক, তারপরেও নির্বাচনের পরে যে ফলাফল এলো, আমরা এটা মেনে নিয়েছি যেহেতু আওয়ামী লীগ নেই এবং আওয়ামী লীগ বেসরকারিভাবে বা অপ্রাতিষ্ঠানিকভাবে এই ভোটকে নিয়ে খেলেছে। তারা কোথাও বিএনপিকে দিয়েছে, কোথাও জামাতকে দিয়েছে, এবং এটা কিন্তু আমরা প্রেডিক্ট করেছিলাম এবং সেটা মোটামুটি ঠিক হয়েছে। অন্য দুটো প্রেডিকশন ঠিক না হলেও এই যে আওয়ামী লীগ ভোট নিয়ে খেলবে এবং তারা যেখানে জামাতকে ভালো মনে করবে তাই দিবে, আর যেখানে বিএনপিকে ভালো মনে করবে তাই দিবে, এবং সেই ঘটনাটাই ঘটেছে। তো নির্বাচনের ফলাফলের পর আমরা সব কিছুতে যে তাড়াহুড়ো দেখলাম, সব কিছুতে যে নাটকীয়তা দেখলাম, সেখান থেকে কিন্তু সন্দেহটা শুরু হলো। জনাব তারেক রহমান সাহেব দেশের বাইরে থেকে এলেন, তারপর একেবারে সব কিছু, মানে উনি এলেন, আসার পরে ওনার আম্মা ইন্তেকাল করলেন, তারপর একটা ওনার আগমন উপলক্ষে বিশাল একটা জনসমাবেশ হলো, আর তার আম্মার মৃত্যু উপলক্ষে বিশাল একটি যাকে বলা হয় জানাজা হলো, এবং সেই জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা শহীদ হাদি, উসমান হাদির যে জানাজা, সেই জানাজার চেয়ে যে বড় হয়েছে, এটা প্রচারের একটা যাকে বলা হয় আমরা সর্বত চেষ্টা দেখলাম। এরপর নির্বাচনের মাঠে জনাব তারেক রহমান সাহেব ছুটলেন, এবং তিনি যে 17 বছর দেশের বাইরে ছিলেন, তারপর তার শরীর যে অসুস্থ, তার মেরুদণ্ড ভাঙ্গা, কিংবা তিনি মা হারিয়েছেন সাম্প্রতিক সময়, এটা ভুলে গিয়ে তিনি দেশের প্রেমে, দেশের জনগণের প্রেমে এবং দেশ রক্ষার কাজে মাতৃভূমির প্রয়োজনে এতটা দৃঢ় হলেন এবং এতটা শক্তিশালী হয়ে পড়লেন যে সকাল সন্ধ্যা দিন রাত তিনি সারা বাংলাদেশ তোলপাড় করে একের পর এক রাজনৈতিক সমাবেশ তিনি শুরু করলেন আর কি। তো একের পর এক তিনি সেই সমাবেশ করা শুরু করলেন। এরপর ভোট হলো, ভোটে জয়লাভ করলো বিএনপি, এবং এটা প্রত্যাশিত যে বিএনপি এভাবে জয়লাভ করবে। তারপর নাটক হলো, নাটকের পর সেই যাকে বলা হয় জাতীয় সংসদ, সেখানে শপথ গ্রহণ হলো, নজিরবিহীনভাবে শপথ গ্রহণ হলো। আর সেই শপথ গ্রহণের আগে এনসিপি এবং জামাত বলল আমরা এখানে শপথ গ্রহণ করব না, কিন্তু তারা আবার নাটকীয়ভাবে শপথ গ্রহণ করলো। তো এরপর সরকার গঠিত হওয়ার পরে তার মন্ত্রীরা, প্রধানমন্ত্রী একের পর এক চমক সৃষ্টি করে যাচ্ছেন। সেই প্রচণ্ড গরমের মধ্যে অনেক মন্ত্রী কোট পরছেন, টাই পরছেন, তারপর তারা বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছেন, দেশে ঘুরে বেড়াচ্ছেন, এখানে সেখানে খাল কাটছেন, মানে এমন একটা ব্যাপার যে খুব দ্রুত বাংলাদেশটাকে তারা একটা স্বর্গের উদ্যান বানিয়ে ফেলবেন। অন্যদিকে যিনি প্রধানমন্ত্রী, তিনি খুব সাধারণভাবে চালচলন করছেন, দিল্লির বাদশা নাসিরউদ্দিনের মতো। তারপর তিনি রাষ্ট্রীয় প্রোটোকল ঠিক আগের প্রধানমন্ত্রীরা যেভাবে রাখতেন সেগুলো বাদ দিয়ে খুব সাধারণভাবে চালচলন করছেন, তার মন্ত্রীরাও সেভাবে চালচলন করছে। তো এগুলো নিয়ে মানে লোকজন খুব খুশি যে না, দেখতে শুনতে বেশ ভালো লাগছে। কিন্তু এরই মধ্যে জামাত অভিযোগ করেছে যে তারা বিভিন্ন অন্তত 50টি আসনে তারা নিশ্চিতভাবে জয়লাভ করেছিল, ইঞ্জিনিয়ারিং করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে ঠকিয়ে দেওয়া হয়েছে। তো জামাত 78টা পেয়েছে, তার সঙ্গে যদি আরও 50টি যুক্ত হলো, তাহলে তারা নিশ্চিতভাবে 130টির মতো আসনে জয়লাভ করত। এটা হলো জামাতের ভাষ্য। বিএনপি অবশ্য এই ব্যাপারে কোনো কথাবার্তা বলেনি, আর যারা ইলেকশন আয়োজন করেছে তারাও এই ব্যাপারে কোনো রাগ করেনি। কিন্তু আমাদের মন মানছে না, আমাদের মন বলছে, বারবার বলছে কিছু একটা হয়েছে।
এটা অতীতের সেই তিনটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে হতে পারে, অথবা এই নির্বাচন পরবর্তী সময় কারোর মধ্যে মানে আনন্দ নেই। যারা বিজয় হয়েছে তাদের মধ্যে আনন্দ নেই, উল্লাস নেই, আর যারা পরাজিত হয়েছে তাদের মধ্যে হতাশা নেই। সব কিছু দেখে মনে হয়েছে যে আমি ডামি, আমি মামু বা চাচা ভাতিজা, শালা দুলা ভাই, তাদের মধ্যে সমঝোতামূলক যখন একটা জিনিস হয়, কুক কুক পলাপলি খেলা হয়, তো সেক্ষেত্রে যে ফলাফল হয়, এই নির্বাচনের সেই ফলাফলের পর আমাদের মনে হচ্ছে যে সবার নিরানন্দ ভাব দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তো আমরা যারা নাদান বান্দা, নাখান্দা বান্দা, আমরা হয়তো অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, কিন্তু আমাদের দেশে যারা মিলিটারি এক্সপার্ট রয়েছেন, বিভিন্ন সময়ে সাহস দেখিয়েছেন, নানা রকম কথাবার্তা তথ্য বলার চেষ্টা করেছেন, তাদের মধ্যে কেউ কেউ, বিশেষ করে কর্নেল হাসিন, যিনি আয়নাঘরে গুম হয়েছিলেন, তো তিনি একটি বক্তব্য দিলেন যে দিল্লিতে সাবেক রেজিমের যে সকল ইলেকশন ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা সেই আমিরামি নির্বাচন, রাতের নির্বাচন অত্যন্ত সফলভাবে করেছিলেন, এ সকল দাগি আসামি তারা দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন। এই নির্বাচন করার জন্য তাদেরকে দিল্লি থেকে আনা হয়েছে। এটা খুবই সিক্রেট, কারা এনেছে, কীভাবে এনেছে, আই ডোন্ট নো। আমি শুধুমাত্র, উনি যেহেতু একটা গণমাধ্যমে এই কথাটা বলেছেন, আমি ওনার এই কথাটা পুনরাবৃত্তি করছি। তিনি জামাতের রাজনীতির সঙ্গে আদৌ জড়িত কিনা জানি না, কিন্তু জামাতকে প্রমোট করছেন, জামাতের বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, কিন্তু খুব স্ট্রেট এবং ফরওয়ার্ড ওয়েতে অনেক কথাগুলো বলছেন, তার এই কথাগুলো ফেলে দেওয়া যায় না। তো তার সেই কথা এবং একই সঙ্গে জামাতের যে অভিযোগ এবং বিজয়ী এবং পরাজিত যারা আছেন তাদের মধ্যে নিরানন্দ ভাব, অন্যদিকে আওয়ামী লীগ কেমন যেন খামোশ হয়ে গেছে। মনে হচ্ছে যে তারা যেভাবে চেয়েছিল সব কিছু সম্ভবত সেভাবে হয়েছে বা সেভাবে এগোচ্ছে। নির্বাচনের পরে এখনো পর্যন্ত সংসদ অধিবেশন বসেনি। মার্চ মাসে 12 তারিখে সংসদ অধিবেশন বসবে, কিন্তু এর আগেই সরকারের সকল গুরুত্বপূর্ণ পদ পদবিতে যাকে বলা হয় নাটকীয় সব পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সচিবালয়ের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সেক্রেটারি যারা বাদ পড়েছেন, নতুন নিয়োজিত হয়েছেন। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ পদবিগুলোতে বিএনপি তাদের পছন্দের মানুষ তাদেরকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে ডিজিএফআই প্রধান নিয়োগ দিয়েছে, এবং নিয়োগ পাওয়ার পর একেবারে তরুণ, মানে ডিজিএফআইয়ের প্রধান যিনি হলেন, মানে ব্রিগেডিয়ার থেকে তাকে প্রমোট করে মেজর জেনারেল করে ডিজিএফআই প্রধান করা হলো, এবং আমার জানা মতে ডিজিএফআই প্রতিষ্ঠিত হওয়ার পর এত তরুণ কোনো কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির দায়িত্ব নেননি। এবং তিনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সম্ভবত অসুস্থ বোধ করলেন, তিনি চলে গেলেন ভারতে সস্ত্রীক, এবং সেখানে চিকিৎসার জন্য ভারতে গেছেন বলে বলা হচ্ছে। আর যারা দুর্মুখ তারা বলার চেষ্টা করছেন যে ইতিউতি কিতিকুতি পুতি করার জন্য হয়তো তিনি গেছেন। এখন ইতিউতি পুতি কিতিকুতি কি, এটা আপনারা একটু নিজেরা বুঝে নেন। যে ডিজিএফআই প্রধান দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি চিকিৎসার জন্য ভারতে গেছেন সস্ত্রীক। এনিওয়ে, তো এখন সেই ডিজিএফআই থেকে শুরু করে সব জায়গায় পরিবর্তন হয়ে গেছে, শুধুমাত্র দুটো পদে পরিবর্তন হয়নি, তিন বাহিনী প্রধান সেই পদে পরিবর্তন হয়নি, আর রাষ্ট্রপতি পদে পরিবর্তন হয়নি, আর সব পরিবর্তন হয়ে গেছে। অন্যদিকে যারা উপদেষ্টা ছিলেন তাদের অনেকের জীবন তছনছ হয়ে যাওয়ার মতো উপক্রম। দুর্নীতি দমন কমিশনে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পড়েছে, এবং আমাদের যে কেন্দ্রীয় ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল যেটাকে বলা হয় বিএফ ইউআইডি এরকম কি একটা রয়েছে আর কি, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যেটিকে বলা হয়, তারা বেশ কয়েকজন উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করেছে।
তো এই হলো অবস্থা। আর সেই অবস্থার মধ্যে যখন এরকম ইঞ্জিনিয়ারিংয়ের কথা আসছে, তখন আমরা ভাবছি তুমি কেমন করে গান করো হে গুণী। মানে এবারের ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে, তাহলে এটা এত সূক্ষ্ম, এত বৈজ্ঞানিক, এত আল্ট্রা লেভেলে এই ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। এটি একমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। সে যদি দয়া করে আমাদের কাছে এটি উন্মুক্ত করে না দেন, মানে আগামীতে এই যারা এই সমস্ত ইঞ্জিনিয়ারিং করেছেন তাদের কারো হয়তো কুড়োকুষ্টি হবে, কারো হয়তো প্লেগ হবে, তারপরে কারো হয়তো কলেরা হবে, গুটি বসন্ত হবে, অনেকে স্বপ্ন দেখবে, অনেকে জিন ভূতের কবলে পড়বে। তখন তারা ভয়ে বলে দেবে যে আমরা এই কাজগুলো করেছি, এই কাজগুলো আমরা করেছি। তো সেক্ষেত্রে হয়তো আমরা জানতে পারবো, কিন্তু তার আগ পর্যন্ত আমাদের দুর্বল বুদ্ধি যেভাবে 2014 সনের ঘটনা প্রেডিক্ট করতে পারিনি, এবং ঘটনা ঘটার অনেক দিন পরেও আমরা বুঝতে পারিনি। আবার 2018, 2024 মানে সনের যে নির্বাচন, সেই নির্বাচনের যে কারসাজি সেটা এখনো পর্যন্ত আমাদের মাথায় যেহেতু এখনও ঢুকেনি, পরিপূর্ণভাবে ঢুকেনি, আমরা আন্দাজ করছি। কাজেই 2026 সনে কী ঘটেছে এটা কি বলেন আমাদের মতো গর্ধ প্রকৃতির লোক এটা প্রেডিক্ট করা সম্ভব?